ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে উদ্ভিদ সাহিত্যের 7 নাম্বার ক্লাস। এন্ড আজকে আমরা উদ্ভিদ সাহিত্যের আগের দিন আমরা এখানে সি3 যে চক্রটা ছিল, সি3 চক্রটা পুরোপুরি ভালো করে শিখছি। সি3 চক্রটা দেখছি, আমরা দেখছি সি3 চক্রের দুটো হ্যান্ড হইতো, একটা হ্যান্ড ডান দিকে, একটা হ্যান্ড বাম দিকে। তো বাম দিকের হ্যান্ডে বেসিক্যালি সি3 সাইকেলটা ফিল আপ হয়, আর ডান দিকের যে পার্টটা ছিল সেই ডান দিকের পার্টটা দিয়ে আমরা আসলে সি3 সাইকেল দিয়ে কিভাবে গ্লুকোজ তৈরি করি এবং গ্লুকোজের যে দুটো রূপভেদ, একটা হচ্ছে স্টার্চ, একটা হচ্ছে সুক্রোজ, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং একটা মজার জিনিস বলে রাখি, এই যে গ্লুকোজের প্রোডাকশন এবং সেটা যে পরবর্তী স্টার্চ আর সুক্রোজে পরিণত হয়, এটা থেকে কিন্তু অলরেডি বোর্ড পরীক্ষায় কিন্তু একবার প্রশ্ন আসছিল। প্রশ্নটা এরকম ছিল যে সি3 চক্রে গ্লুকোজ প্রডিউস হওয়ার পরে, সি3 চক্রে গ্লুকোজ প্রডিউস হওয়ার পরে যে দুটো উপাদান তৈরি হয়, গ্লুকোজের যে দুটো রূপভেদ তৈরি হয়, এর মধ্যে একটা হচ্ছে একটাকে আমরা বলি হচ্ছে পলিস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড। তো এখান থেকে প্রশ্ন আসলে উভয়ের বৈশিষ্ট্য কেমন, উভয়ই হচ্ছে অবিজারক শর্করা, তারপরে একটা হচ্ছে পলিস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, এরকম টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। তো দুটো চ্যাপ্টার কিন্তু মিক্স করে ফেলছে। তো এগুলোর ভিতর থেকেই প্রশ্ন আসে। তো আমরা আজকে ক্লাসের শেষে যে প্রশ্ন অ্যানালাইসিস করব, তো প্রশ্ন যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা কিন্তু দেখতে পারবো যে আসলে কি টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষাগুলোতে আসছে। আজকে আমরা ঢুকবো, আজকে ক্লাস একটু ছোট হবে, একটু ছোট হবে আজকে ক্লাসটা, ঠিক আছে? অত বেশি জায়গায় তো করবো না, ঠিক আছে? কারণ আমাকে এক জায়গায় যেতে হবে, ক্লাসটা শেষ করে আমাকে এক জায়গায় যেতে হবে একটা মেডিকেল পারপাসে। সো এই জন্য আজকে ক্লাসটা ছোট হবে। সো আমরা আগের দিন এগুলো নিয়ে কথাবার্তা বলছি। তো আগের দিন আমরা সি3 চক্র পড়ছি, এরপর আরেকটা চক্র আছে যেটাকে সি4 চক্র বলে। সি4 চক্র, সি3 চক্রের নামটা সি3 কেন ছিল একটু কমেন্ট একটু কুইকলি আমাকে একটু বলে দাও তো। সি3 চক্রের নামটা আমি সি3 কেন বলছিলাম? ওয়াই দিস ইজ নোন অ্যাজ সি3, কার্বন 3? কারণ কার্বন 3 বলা হয়েছে কারণ এখান থেকে যে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়েছিল, প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয়েছিল, সেই স্থায়ী পদার্থটার কার্বনের সংখ্যা ছিল কত? 3, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার কারণে কিন্তু আমার এটাকে সি3 সাইকেল আমি বলছি। সো আরেকটা সাইকেল আছে, এটা সি4 সাইকেল বলে। ওই সাইকেলটাকে আমরা কি বলে? সি4 সাইকেল বলে। তো সি4 সাইকেলে যাওয়ার আগে আমরা আমরা সি2 সাইকেলে যাব। ভাইয়া 10টা কার্বন মিলে না, কোথায় 10টা কার্বন মিলে না? কিসের 10টা কার্বন মিলে না, একটু বলে দিও। তো আমরা সি2 সাইকেলে যাবো। এখন বলতে পারো ভাইয়া হোয়াট ইজ দ্য সি2 সাইকেল? সি2 সাইকেল তোমরা কি এর নাম কখনো আগে শুনছো? 9-10 কি শুনছো সি2 সাইকেল? সি2 সাইকেলের নাম আই গেস তোমরা হয়তো অনেক আগে শোনো নাই। তো এই সি2 সাইকেল, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? সি2 সাইকেল। তো সি2 সাইকেল আসলে বেসিক্যালি কি? সি2 সাইকেল, ঠিক আছে? সাইকেল 2 আমাদের আমরা পড়ালেখা করছি সাইকেল 2 তে, আর সি2 সাইকেল। তো সি2 সাইকেল এটা তোমাদের শুভ্র ভাইয়া নাম দেয় নাই, এটা আসলেই আছে, হয়তো তোমাদের বইয়ে উল্লেখ করে। তোমাদের বইয়ে এটাকে অন্য নামে উল্লেখ করছে। তোমাদের বইয়ে এই ব্যাপারটাকে কি নামে উল্লেখ করছে জানো? এই ব্যাপারটাকে ফটো রেসপিরেশন নামে উল্লেখ করছে। ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন নামে এটাকে উল্লেখ করছে তোমাদের বইয়ের মধ্যে। ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন। ফটো মানে হচ্ছে আলো, আর রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। এটাকে এই জন্য আলোক শ্বসন নামেও ডাকা হয়। এটাকে আলোক শ্বসন নামেও ডাকা হয়। আলোক শ্বসন বা শালোক শ্বসন, আলোক শ্বসন। তাহলে কি আমরা শক্তি তৈরি করতে যাচ্ছি? আমরা তো সালোক সংশ্লেষণ করতেছিলাম। আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করতেছিলাম। অলরেডি কিন্তু গ্লুকোজ জাতীয় খাবার আমি তৈরি করে ফেলছি একটা প্রসেসে। আম, জাম, ধান, তারপরে বড় বড় যেসব গাছগুলো আছে ওদের ক্ষেত্রে সি3 সাইকেলের মাধ্যমে আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। আমরা কি গ্লুকোজ তৈরি শিখছি আগের দিন? আমরা কি লাস্ট ক্লাসে গ্লুকোজ তৈরি শিখছি? সবাই ইয়েস অর নো আনসার দিয়ে দাও। ওয়েব অ্যাপের স্টুডেন্ট একটু কোঅপারেট করে, কোন ওয়েব অ্যাপের রিপ্লাইটা আগে আগে দেখা যায়। ওয়েব অ্যাপের রিপ্লাইটা পেলে আমার জন্য সুবিধা হয়। ফেসবুকের রিপ্লাই থেকে আমি ওয়েব অ্যাপের রিপ্লাইটা বেশি ফলো করি, কিন্তু আমি জানি না কেন জানি তোমরা ওয়েব অ্যাপে ক্লাস করতে চাও না, আমি এটা বুঝি না। বাট ফেসবুকের থেকে ওয়েব অ্যাপের রিপ্লাইটা কিন্তু আমি বেশি গ্রহণ করি, ওয়েব অ্যাপের কমেন্টগুলো কিন্তু আমি বেশি পড়ি, কারণ ওয়েব অ্যাপটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই। ঠিক আছে? তো আমরা কি আগের দিন সি3 সাইকেলের মাধ্যমে গ্লুকোজ তৈরি করা শিখছি? ওকে, তাহলে আমাদের না মানে ওয়েব অ্যাপের স্টুডেন্ট না বলতেছো কেন? শিখি নাই ভাইয়া? কখন হয়েছে? ও মাই গড, কি বলে? তাহলে এগুলো কি? এগুলো কি তাহলে? ক্লাস করো নাই? সিরিয়াসলি ক্লাস করো নাই? হায় রে, আমরা পড়ে ফেলছি অলরেডি। গ্লুকোজ তৈরি করা শিখে শিখে ফেলছি আমরা, গ্লুকোজ তৈরি করা অলরেডি, অলরেডি গ্লুকোজ তৈরি করে শিখে ফেলছি। তো তো এখন আমরা আলোক শ্বসনে ঢুকতেছি। আলোক শ্বসন পদ্ধতিতে আমরা বেসিক্যালি কি করব? অক্সিজেন তৈরি করব। কারণ শ্বসনে কি হয়? অক্সিজেন তৈরি করব না, মানে এখানে এর মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করব। ভুল বললাম। একটা জিনিস খেয়াল করো, সালোক সংশ্লেষণের
সালোক সংশ্লেষণের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান যদি আমি বলে থাকি তাহলে দুইটা, পানি আর কার্বন ডাইঅক্সাইড। পানি আর কার্বন ডাইঅক্সাইড না হলে তুমি সালোক সংশ্লেষণ করতে পারবে না। ঠিক আছে, পানি আর কার্বন ডাইঅক্সাইড না থাকলে তুমি সালোক সংশ্লেষণ করতে পারবে না। এখন ধরো এমন একটা সিনারিও তৈরি হইলো, এমন একটা সিচুয়েশন তৈরি হইলো যে সিচুয়েশনে তোমার কাছে অত্যাধিক তাপমাত্রা, তোমার তাপমাত্রা অনেক বেশি। তাহলে আমি একটু সিনারি গুলো লিখি। অধিক তাপমাত্রা, তাহলে কি 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 কারণে এটা চলতে পারে, এই এই ঘটনা কখন ঘটতে পারে? কেস, কেস বা সিনারি বা কেস, কেস লিখি আমরা। কেস, কেসের মধ্যে প্রথমে কি হতে পারে? নাম্বার 1 অধিক তাপমাত্রা। অধিক তাপমাত্রা, এই যে আলোক শোষণ, এই জিনিসটাকে তোমরা অনেকেই বোঝো না। এবং যে হারে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে দিন দিন, বোর্ড পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন যে হারে চেঞ্জ হচ্ছে, বোর্ড পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন যে হারে চেঞ্জ হচ্ছে, আমার এটা মনে হয় সামনে তোমাদের অনেক ডিপের জায়গা থেকে প্রশ্ন করবে, সৃজনশীল প্রশ্নগুলো অনেক ডিপ থেকে আসবে। ঠিক আছে, এই জন্য এটা জানতে হবে। তাহলে ধরো তাপমাত্রা অনেক বেশি, অধিক তাপমাত্রা। তো অধিক তাপমাত্রা হলে কি হবে? বেশি তাপমাত্রা থেকে কি হবে? বেশি তাপমাত্রায় প্রশোধনের হার বাড়বে, প্রশোধনের হার অনেক বেশি বেড়ে যাবে, কারণ বেশি বেশি পানি বের হওয়া শুরু করবে। তো বেশি বেশি পানি বের হলে গাছের উইল্টিং হবে, উইল্টিং হয়ে গাছ মারা যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো যার কারণে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ফ্লোচারটা এরকম হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটা তো ঝামেলা, প্রথম ঝামেলা। ঠিক আছে, সর্বপ্রথম ঝামেলা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তো পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ইনটেক, কার্বন ডাইঅক্সাইড ইনটেক বা কার্বন ডাইঅক্সাইডের প্রবেশ কমে যাবে। কার্বন ডাইঅক্সাইড বেশি প্রবেশ করতে পারবে না, এটা একটা ঝামেলা। কারণ তোমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেছে। পত্ররন্ধ্র বন্ধ কি কারণে হচ্ছে? বেশি তাপমাত্রা। বেশি তাপমাত্রা যাতে বেশি প্রশোধন না হয়ে যায়, শরীর থেকে যাতে বেশি পানি বের হয়ে যেতে না পারে, এই জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছে। তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন কমে যাবে, তখন যে ঝামেলাটা হবে, C3 সাইকেল যেটা আছে, C3 সাইকেলে ব্যাঘাত ঘটবে। কেন C3 সাইকেলে ব্যাঘাত ঘটবে? কেন C3 সাইকেলে ব্যাঘাত ঘটবে? কারণ হচ্ছে, আমরা যদি আগের ক্লাসে যাই তাহলে আমরা দেখে আসছি, এই রাইবোলোস 1,5 বিসফসফেটের সাথে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার পরে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করছিল 6,20। তারপর সেটা ভেঙে যায় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছিল। তাহলে এই যে এই কাজটা যদি আমি করতে চাই, তো এই কাজটাই যদি আমি করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? কার্বন ডাইঅক্সাইডের ফ্লো নিশ্চিত করতে হবে। আর এটা তো আমরা প্রথম দিকে জেনে আসছি যে সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের মুখ্য ভূমিকা পালন করে। কার্বন ডাইঅক্সাইড ছাড়া চলবে না সালোক সংশ্লেষণের বিক্রিয়ায়, সেই জন্য আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে। তো সেই কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাই এখন বন্ধ হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের সাপ্লাই বন্ধ হইলেও কোষের মধ্যে কিন্তু অক্সিজেন আছে, কোষের মধ্যে কিন্তু কি আছে? অক্সিজেন আছে। অক্সিজেনের সাপ্লাইটা সহজে বন্ধ হয় না। অক্সিজেন সাপ্লাইটা কেন বন্ধ হয় না? কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে তো তুমি এতক্ষণ অক্সিজেন ত্যাগ করছো। ভাইয়া আজকে তো পরিপাক পড়ার কথা। কে রে ভাই তুই? কে? আজকে নাকি পরিপাক করার কথা? আজকে কি বার? বুধবার। বুধবারে কেন আমি পরিপাক করাবো? তাহলে C3 সাইকেলে ব্যাঘাত ঘটবে। তো C3 সাইকেলে যখন ব্যাঘাত ঘটবে তখন কি হবে? তখন নতুন একটা অল্টারনেটিভ একটা রাস্তা তৈরি হবে। অল্টারনেটিভ রাস্তা কি? অল্টারনেটিভ রাস্তায় উদ্ভিদ নিজের কোষে, নিজের কোষে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম বা যেটাকে পেরক্সিজমও বলে, এবং মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এদের হেল্প নিয়ে, এই উপাদানগুলোর হেল্প নিবে। তিনটা কোষীয় অঙ্গনের নাম লিখলাম, তিনটা কোষীয় অঙ্গনের নাম লিখলাম। এই তিনটা কোষীয় অঙ্গনের হেল্প নিবে। হেল্প নিয়ে সে নিজে নিজে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে, নিজে নিজে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করবে। ওকে, তো মাইটোকন্ড্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করতেছে, তাহলে ব্যাপারটা কি শ্বসনের সাথে মিলতেছে না? শ্বসনের ফলে কি হয় বলো? শ্বসনের ফলে কি হয়? এখন গ্লুকোজ জারিত হয়ে কি হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং শক্তি উৎপন্ন করে। এটাকে তোমরা শ্বসন বলি। বুঝতেছো কথা? কি বুঝতেছো নাকি নাকি মাথার উপর দিয়ে দিচ্ছে? নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে
এটা এইটুক বেসিক কমোসিস তো আমরা 9 10 থেকে পড়ে আসছি যে শ্বসন বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন, শক্তির সাথে সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন, যে কার্বন ডাই অক্সাইড আমি ত্যাগ করি। তো এখানে কিন্তু সেই ঘটনাই ঘটতেছে। এখন এই কার্বন ডাই অক্সাইড ঘুরবে, এই কার্বন ডাই অক্সাইড ঘুরে C3 সাইকেল স্টার্ট করবে, এই কার্বন ডাই অক্সাইড ঘুরে যাবে, ঘুরে যেয়ে কি করবে C3 সাইকেল স্টার্ট করবে এই কার্বন ডাই অক্সাইড। তার মানে এই কার্বন ডাই অক্সাইড এখন কি করবে, পরবর্তীতে C3 চক্রে প্রবেশ করবে, C3 চক্রে প্রবেশ করবে, এবং C3 চক্রে প্রবেশ করলে এই কার্বন ডাই অক্সাইডটা তখন C3 সাইকেলকে চালাতে পারবে। আদারওয়াইজ C3 সাইকেল চলবে না। কারণ কি, কারণ হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাই অক্সাইড ইনটেক অফ হয়ে গেছে। এবং এই কাজটা করতে যে ক্লোরোপ্লাস্টে কার প্রবেশ করাইতে হবে, ক্লোরোপ্লাস্টে অক্সিজেনের প্রবেশ করাইতে হবে, ক্লোরোপ্লাস্টে কার প্রবেশ করাইতে হবে, অক্সিজেনের প্রবেশ করাইতে হবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, তুমি অক্সিজেন ইনটেক করছো, ক্লোরোপ্লাস্টকে দিছো, ক্লোরোপ্লাস্ট সেটা পার অক্সিজেনকে দিছে, পার অক্সিজেন থেকে মাইটোকন্ড্রিয়া দিছে, দেওয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তুমি অক্সিজেন দিছো, তুমি কার্বন ডাই অক্সাইড পাইছো, তুমি অক্সিজেন দিছো, তুমি কার্বন ডাই অক্সাইড পাইছো, এবং কার কাছ থেকে পাইছো, মাইটোকন্ড্রিয়ার কাছ থেকে পাইছো, এবং সেটা C3 সাইকেলে ঢুকছে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমি শ্বসন বললে কি ভুল হবে? যদিও এখানে শক্তি তৈরি হয় নাই, যদি এখানে গ্লুকোজের জারণ হয় নাই, বাট এটাকে আমি শ্বসন বললে ভুল হবে? শ্বসন বললে ভুল হবে না। এখানে শ্বসন বলার পিছনে আরেকটা কারণ আছে, শ্বসন বলার পিছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা কি, আমরা যদি একটু প্রিভিয়াসলি C3 সাইকেলে চলে যাই, আমরা যদি C3 সাইকেলে চলে যাই, রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, মনে আছে? রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, এবং তার ফলে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়েছিল, মনে আছে কিনা যারা ক্লাস করছো আগেরটা, থাকার তো কথা। তো রাইবোলোজ 1,5 বিসফসফেট, তোমরা কি জানো এটা শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। রাইবোলোজ এটা একটা শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন দুটো ফসফেট আছে, এজন্য তার নাম রাইবোলোজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট। বিসফসফেট, ডাইফসফেট, বাইফসফেট একই জিনিস। তাহলে সে একটা শর্করা, শর্করার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে আমি করছিলাম, বাট এখন শর্করার সাথে আমি অক্সিজেন যুক্ত করব। এখন শর্করার সাথে এই রাইবোলোজ 1,5 বিসফসফেট আমি বিক্রিয়াটা স্টার্ট করি, তাহলে তুমি বুঝতে পারবা, আমি বিক্রিয়াটা স্টার্ট করি তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে এখন যেভাবে আলোক শোষণ পড়াবো এটা কিন্তু তোমাদের বইয়ে লেখা নাই, ভালো করে নোট করো, বইয়ে লেখা নাই। আর যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট অল্প জানতেছো তাদের জন্য এইটুকু জানলেই চলবে যে আলোক শোষণে কি ঘটে। কার্বন ডাই অক্সাইডের সাপ্লাই বন্ধ হয়ে গেছিল, সেই কার্বন ডাই অক্সাইড সাপ্লাই আমি তৈরি করছি। এখানে কি কি অঙ্গাণু লাগে, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজেন, মাইটোকন্ড্রিয়া, 3টা অঙ্গাণু লাগে। এটা কখনোই অত্যাধিক তাপমাত্রায় হয়, শেষ, এইটুক জানলেই চলবে, এইটুক জানলেই চলবে। এখন তোমরা কি চাও আমি এইটুকের মধ্যে রাখবো নাকি ডিপে যাবো, বলো, তোমরা বললে তারপর আমি যাবো। এইটুকু তোমার বইয়ের মধ্যে আছে, আলোক শোষণ কি, অত্যাধিক তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হওয়ার কারণে তখন ঠিকমতো কার্বন ডাই অক্সাইড নিতে পারে না, কোষের ভিতরে যে অক্সিজেন ছিল আগে থেকে সেই অক্সিজেন ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজেন, মাইটোকন্ড্রিয়া এগুলোর হেল্প নিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাই অক্সাইড পরে C3 সাইকেলে ঢুকে, সেখান থেকে পরে চক্রটা চলে, এবং এর ফলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এর ফলে কি হয়, এর ফলে সালোক সংশ্লেষণের হার অনেকটা কমে যায়, 25% পর্যন্ত কমে যায় এটার ফলে, এই কাজটার ফলে 25% পরিমাণ কমে যায়। এইটুক জানলেই চলে, এইটুক জেনে চলে। এখন বলো ভিতরে ঢুকবো? ভাই আগের ক্লাসটা করে নেই, আজকেরটা করো। এবং এর ফলে এই C3 সাইকেলে 25% কম, 25% কম ফটোসিনথেসিস হবে, এটা একটু জেনে রাখো। 25% কম ফটোসিনথেসিস হবে, অর্থাৎ এটা হওয়ার কারণে ফটোসিনথেসিসের পরিমাণটা কমে যায়। চলো তাহলে আমরা শুরু করি। কেমনে হইলো ঘটনাটা, কেমনে আমি এটাকে শ্বসন বলতেছি, এইটুক দিয়ে তো আসলে বুঝতে পারতেছি না কেন এটা শ্বসন হয়েছে। হ্যাঁ, এমসিকিউ তে এইটুকুই আসবে, কেন হয়, কোন ক্ষেত্রে হয়, কোন কোন অঙ্গাণুতে হয়, এবং কত পার্সেন্ট কমে, এমসিকিউ তে এইটুকুই আসবে। আসো ভিতরে ঢুকি। তাইলে বিক্রিয়া শুরু হয়েছিল আরইউবিপি দিয়ে, আরইউবিপির কথা মনে আছে? আরইউবিপি, আরইউবিপির কথা মনে আছে? কে কে বলতে পারবা হু ইজ দা আরইউবিপি? আরইউবিপির কথা কার কার মনে আছে বলো? আরইউবিপির কথা কার কার মনে আছে? রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে এটা কি একটা শর্করা না? এটা তো একটা শর্করা, এটা তো একটা শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই আরইউবিপির সাথে আমি কার্বন ডাই অক্সাইড তো আর পাচ্ছি না, কার বিক্রিয়া করাবো? অক্সিজেনের বিক্রিয়া করাবো। মানে শুরুতেই আমি চেঞ্জ করে ফেলছি সবকিছু, কারণ কার্বন ডাই অক্সাইড নাই, পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারতেছে না, যেটুকু অক্সিজেন ভিতরে প্রডিউস হয়ে আছে আগে থেকে সেটা দিয়ে এখন কাজ চালাইতে হবে। তার মানে যেই বিক্রিয়াটা আমরা C3 সাইকেলে করছিলাম, এতদিন করে আসছিলাম, যে আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, সেখানে কার্বন ডাই অক্সাইড আমি পাচ্ছি না, আরইউবিপির মধ্যে আমার কি ঢুকানো লাগতেছে, আরইউবিপির মধ্যে আমার অক্সিজেন ঢুকানো লাগতেছে। এখন একটা জিনিস ইমাজিন করো, শ্বসন মানে কি, খাদ্য বস্তুর জারণ বা শর্করার জারণ বলতে পারি আমরা। তাহলে এখানে তো শর্করাকে জারণ করতেছি, তাহলে কি কিছুটা কার মতো হইতেছে, শ্বসনের মতো হইতেছে, রাইট?
শ্বসনের মতো হইতেছে, তো এই জন্য এটাকে আমি আলোক শ্বসন বলতেছি। এর ফলে কি হবে, এর ফলে কি হবে, ফসফোগ্লিসারেট তৈরি হবে, ফসফোগ্লিসারেট তৈরি হবে, এগুলো মনে রাখা লাগবে না। এর ফলে কি হবে, এর ফলে তৈরি হবে ফসফোগ্লিসারেট, ফসফোগ্লিসারেট। আরেকটা উপাদান তৈরি হবে যেটা বেশি গুরুত্বপূর্ণ, আরো একটা উপাদান তৈরি হবে যেটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ফলে কি হচ্ছে সেটা আমরা দেখতেছি কোষের ভিতরে, এবং এটা কিন্তু কোথায় হচ্ছে, ক্লোরোপ্লাস্টে হচ্ছে। ফসফোগ্লিসারেট তৈরি হয়েছে, এবং আর কি তৈরি হবে, ফসফোগ্লাইকোলেট তৈরি হবে, ফসফোগ্লাইকোলেট। এইটা গুরুত্বপূর্ণ, ফসফোগ্লাইকোলেট। এটা হচ্ছে একটা স্থায়ী পদার্থ, এটা হচ্ছে একটা স্থায়ী পদার্থ। এখন দেখো ফসফোগ্লিসারেট এটা অস্থায়ী, এর কার্বন 3টা, এইখানে ছিল কার্বন 5টা, রাইবোলোজ 1,5 বিসফসফেট, তাহলে এখানে কার্বন কয়টা হবে, 2টা, এবং এটাই স্থায়ী, এটাই কি স্থায়ী, এটাই স্থায়ী। যেহেতু এটা স্থায়ী এবং কার্বন কত, 2, এখন কি বুঝছো কেন এটাকে আমরা মানে ইয়া বলি, C2 সাইকেল বলি? কেন C2 সাইকেল নাম এখন কি একটু রিয়েলাইজ হয়েছে তোমাদের, কেন এটাকে আমরা C2 সাইকেল নাম বলতেছি? কারণ যেই প্রক্রিয়ায় আলোক শোষণ শুরু হয় সেইখানে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া না করে অক্সিজেন বিক্রিয়া করে, অক্সিজেন বিক্রিয়া করে, অক্সিজেন বিক্রিয়ার ফলে রাইবোলোজ 1,5 বিসফসফেট 3 আর 5 ভেঙে যায়, 3 আর 2 ভেঙে যায়, এবার 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলেট তৈরি হয়। ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড একই জিনিস তৈরি হয়, ফসফোগ্লাইকোলেট বা ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি হয়। এইটার কারণেই এটাকে C2 সাইকেল বলতেছে। আচ্ছা, কাহিনী এইটুকুতেই শেষ হতো পারত রাসেল ভাই, কিন্তু কাহিনীকে শুভ্র ভাই এইটুকুতে শেষ করবে না, কাহিনীকে এইটুকুতেই শেষ করবে না শুভ্র ভাই, শুভ্র ভাই আরো ভিতরে ঢুকবে। তাহলে চলো শুরু করি ভিতরে ঢুকা। আমরা প্রথমে সুন্দর করে এটা ক্লোরোপ্লাস্ট আঁকাবো। কয়েকটা গ্রানাম চাকতি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এটুকু যথেষ্ট না এটা ক্লোরোপ্লাস্ট বোঝানোর জন্য? এটা যেটা ক্লোরোপ্লাস্ট এটা বোঝানোর জন্য এটুকু যথেষ্ট না? ওকে, তারপরে পারক্সিজম আঁকাবো আমি একটা। পারক্সিজমের কথা কি তোমাদের মনে আছে? এই স্টুডেন্টস, পারক্সিজমের কথা কি মনে আছে তোদের? ডু ইউ রিমেম্বার পারক্সিজম? কোষের ভিতরে একটা অঙ্গাণু পারক্সিজম, যেটার ভিতরে ক্যাটালাইজ এনজাইম থাকে, এবং সেই ক্যাটালাইজ এনজাইম কি করে, ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারক্সাইড যেটা বিষাক্ত ওটাকে ভেঙে কি তৈরি করে, ওটাকে ভেঙে পানি এবং অক্সিজেনের আকারে ছেড়ে দেয়। কোষ গঠন চ্যাপ্টারে পড়ছিলাম সেই পারক্সিজম। পারক্সিজম এখানে লাগবে, পারক্সিজম লাগবে, এবং আর কি লাগবে, আরো একটা কোষের অঙ্গাণু লাগবে, যেটাও আমরা শুরুর দিকে পড়ে আসলাম, যে কোষীয় অঙ্গাণুটাকে যেহেতু নাম শ্বসন, যেহেতু নাম শ্বসন, একে ছাড়া কি সম্ভব? যেহেতু নাম শ্বসন, একে ছাড়া তো সম্ভব না, তার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই তিনটা কথা আমার লাগবে। তো আমি এখানে নাম দিয়ে ব্যাখ্যা করলাম না, তোমরা নিজেই বুঝতে পারতেছো এটা প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, এটা পারক্সিজম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তো রিঅ্যাকশনটা শুরু হয়েছে এখান থেকে, আর ইউবিপি থেকে, আর ইউবিপি থেকে রিঅ্যাকশনটা শুরু হয়েছে, আর ইউবিপি, আর ইউবিপি, আর ইউবিপির সাথে কে যুক্ত হয়েছে, আর ইউবিপির সাথে যুক্ত হয়েছে এটার ভিতরেই থাকা অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন যুক্ত হয়েছে। তো এই অক্সিজেন যুক্ত হওয়ার কারণে এখানে তৈরি হয়েছে ফসফোগ্লাইকোলেট। কি তৈরি হয়েছে? ফসফোগ্লাইকোলেট, ফসফোগ্লাইকোলেট, ফসফোগ্লাইকোলেট তৈরি হয়েছে। এই ফসফোগ্লাইকোলেট কি হবে, ফসফোগ্লাইকোলেট আবার ভাঙবে, ফসফোগ্লাইকোলেট আবার ভাঙবে, ভেঙে গ্লাইকোলেটে পরিণত হবে, অর্থাৎ তার থেকে ফসফেটটাকে সে বের করে দিবে। ফসফোগ্লাইকোলেট তার কাছে যে ফসফেটটা আছে সেটাকে বের করে দিবে, মানে সহজ কথায় ফসফোগ্লাইকোলেট যে আছে, ফসফোগ্লাইকোলেট সুন্দর করে ভেঙে যাবে, ভেঙে যে সে পরিণত হবে শুধুমাত্র গ্লাইকোলেটে, সে গ্লাইকোলেটে পরিণত হবে এবং ফসফেটটাকে সে বের করে দিবে। এখানে একটা ফসফেটেজ নামক এনজাইম লাগে, দরকার নাই আমাদের এটা। ওকে,
তাহলে এখানে কি উপাদান আমরা পাচ্ছি? এখানে আমরা গ্লাইকোলেট পাচ্ছি। পরবর্তীতে আমরা কি পাচ্ছি? গ্লাইকোলেট। গ্লাইকোলেটটাকে আমরা অন্যটা কালি দিয়ে লিখি গ্লাইকোলেট, গ্লাইকোলেট গেল। এগুলো মুখস্থ করা লাগবে না, তোমাদের জানানোর জন্য দিচ্ছি। এই গ্লাইকোলেট এখন ট্রান্সফার মারবে কোথায়? এই গ্লাইকোলেট এখন ট্রান্সফার মারবে প্যারক্সিজমে। এই গ্লাইকোলেট এখন কোথায় ট্রান্সফার মারবে? পারক্সিজমে ট্রান্সফার মারবে। ঠিক আছে, পারক্সিজমে ঢুকে যাবে। তাহলে ক্লোরোপ্লাস্টের কিচ্ছা কিন্তু শেষ। ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু আর কোনো কাজ নাই। ক্লোরোপ্লাস্টের কাহিনী শেষ। ক্লোরোপ্লাস্টে যতটুকু হওয়ার ছিল ততটুকু সর্বোচ্চ হয়ে গেছে। এখন সে ট্রান্সফার মারলো কোথায়? সে ট্রান্সফার মারলো হচ্ছে পারক্সিজমে। তো পারক্সিজমে গ্লাইকোলেটটা ঢুকবে, গ্লাইকোলেটটা যখন পারক্সিজমে ঢুকবে, ঢুকে আবার ভাঙবে, ঢুকে আবার ভাঙবে, সূর্যালোকের প্রভাবে আবার ভাঙবে, বিভিন্ন এনজাইমের প্রভাবে ভাঙবে এবং তৈরি করবে গ্লাইঅক্সিলেট, তৈরি করবে গ্লাইঅক্সিলেট, গ্লাইঅক্সিলেট, গ্লাইঅক্সিলেট তৈরি করবে এবং তৈরি করবে সেই বিষতুল্য উপাদান, সেই বিষতুল্য উপাদান H2O2, H2O2 এবং গ্লাইঅক্সিলেট তৈরি করবে, H2O2 এবং গ্লাইঅক্সিলেট তৈরি করবে। তাহলে গ্লাইকোলেটটা ভাঙবে, ভেঙে এই হচ্ছে H2O2 বের হয়ে গেল এবং গ্লাইঅক্সিলেট তৈরি করলো, গ্লাইঅক্সিলেট তৈরি করলো, গ্লাইঅক্সিলেট তৈরি করলো। স্টিল কার্বন দুইটা, এখনো পর্যন্ত কার্বন দুইটা। ঠিক আছে, আচ্ছা এই যে H2O2, এই H2O2টা কিন্তু এখন ভেঙে যাবে ভিতরে, এই H2O2টা ভিতরে ভেঙে যাবে। কেমনে ভাঙবে? H2O2 পারক্সিজমের ভিতরে যেহেতু আছে, ক্যাটালাইজ এনজাইমের প্রভাবে পানি এবং অক্সিজেনে ভেঙে যাবে, যেটা কিনা আমরা অলরেডি পড়ে আসছি। পানি এবং অক্সিজেনে ভেঙে যাবে ভিতরে। তাহলে এই হচ্ছে গ্লাইঅক্সিলেট। এখন এই গ্লাইঅক্সিলেট কি হবে? এই গ্লাইঅক্সিলেট আবার ভাঙবে, ভেঙে গ্লাইঅক্সিলেট আবার ভেঙে গ্লাইসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। গ্লাইসিন যেটা অ্যামাইনো অ্যাসিডের নাম, তোমাদের কি মনে আছে? কোষের গঠন চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন, গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড স্টিল কার্বন দুইটা, স্টিল কার্বন দুইটা। এই গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আবার ট্রান্সফার মারবে এখন মাইটোকন্ড্রিয়াতে। গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড কোথায় ট্রান্সফার মারবে? মাইটোকন্ড্রিয়াতে ট্রান্সফার মারবে গ্লাইসিন। ঠিক আছে, গ্লাইসিন মাইটোকন্ড্রিয়াতে ট্রান্সফার মারবে। ওকে, আচ্ছা এখন এই গ্লাইসিন কি করবে? এই গ্লাইসিন বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে, যার নাম হবে সেরিন, যার নাম হবে সেরিন। সেরিন হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এবং এই সেরিন যখন সে তৈরি করবে, এই সেরিন যখন সে তৈরি করবে, তখন সে একটা কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তখনই সে একটা কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তখনই সে কি করবে? একটা কার্বন ডাই অক্সাইড ছাড়বে, সেরিন। ওকে, আচ্ছা এই দেখো কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলাম, এই যে কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলাম। এই কার্বন ডাই অক্সাইড কি করবে বলতো? এই কার্বন ডাই অক্সাইড কই যাবে এখন? এই কার্বন ডাই অক্সাইডকে মাইটোকন্ড্রিয়া ছাড়বে। তো দেখে মনে হবে কি মাইটোকন্ড্রিয়াটা কার্বন ডাই অক্সাইড থেকে বের হচ্ছে, দেখে মনে হবে মাইটোকন্ড্রিয়াটা কার্বন ডাই অক্সাইড থেকে বের হচ্ছে, যেটা মানে কি মনে হবে? দেখো ঢুকছিল অক্সিজেন, অক্সিজেন দিয়ে শুরু হয়েছিল এবং এটা ছিল একটা শর্করা, অক্সিজেন দিয়ে শুরু হয়েছিল, মাইটোকন্ড্রিয়াতে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে। তো দেখে কি মনে হবে? দেখে মনে হবে এটা শ্বসন, এবং এটাই এখন চলে যাবে স্মৃতি সাইকেলে, এটাই এখন স্মৃতি সাইকেলে চলে যাবে। আচ্ছা এই যে সেরিন তৈরি হইলো, এই সেরিনটা আবার কি করবে? এই সেরিন অ্যামাইনো অ্যাসিডটা ট্রান্সফার মারবে আবার এখানে, এখানে ট্রান্সফার মারবে। ঠিক আছে, এখানে ট্রান্সফার মারবে সেরিন। সেরিনটা পরবর্তীতে পরিণত হবে হাইড্রক্সি পাইরুভেটে, হাইড্রক্সি পাইরুভেট। এগুলো লাগবে না কিন্তু, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। হাইড্রক্সি পাইরুভেটে পরিণত হবে, হাইড্রক্সি পাইরুভেটে পরিণত হবে। হাইড্রক্সি পাইরুভেটে পরিণত হওয়ার পরে একটু পরে সে পরিণত হবে গ্লিসারেটে, গ্লিসারেটে পরিণত হবে, গ্লিসারেটে পরিণত হবে। গ্লিসারেটটা এইখানে যাবে, গ্লিসারেট, গ্লিসারেট যাবে এবং গ্লিসারেটের মধ্যে যেই গ্লিসারেট, এই গ্লিসারেটের মধ্যেই এখন ফসফেট যুক্ত হবে। কি যুক্ত হবে? ফসফেট, এবং সেটা পরিণত হবে 3-ফসফোগ্লিসারিটা, 3-ফসফোগ্লিসারেটে পরিণত হবে। এবং এটা এটা আবার কোথায় ঢুকে যাবে? C3 সাইকেলে ঢুকে যাবে। সেখান থেকে আবার রাইবোলোজ 1,5-বিসফসফেট তৈরি হবে, মানে সেটা রাইবোলোজ 1,5-বিসফসফেট তৈরি করার জন্য ঢুকে যাবে। ঠিক আছে, এইভাবে করে চক্রাকারে পুরো প্রসেসটা চলতে থাকবে।
তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেট C3 সাইকেলের যেটা ছিল সেটা চলতে পারতেছে না কার্বন ডাইঅক্সাইডের কারণে, সে অক্সিজেন নিয়ে সে প্রথমে ফসফোগ্লাইকোলেট তৈরি করবে। এই ফসফোগ্লাইকোলেটে কার্বন দুইটা, ফসফোগ্লাইকোলেটে কার্বন কয়টা? কার্বন দুইটা, এজন্য এটা C2 সাইকেল বলতেছে। সেটা গ্লাইকোলেটে পরিণত হবে ফসফেট ছেড়ে দিয়ে, গ্লাইকোলেটটা গ্লাইঅক্সিলেটে পরিণত হবে, তারপর সেটা গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে, গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড আস্তে আস্তে সেটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে সেরিন অ্যামিনো অ্যাসিডে তৈরি হবে এবং সেই সময় সে একটা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, সেই সেরিন আবার পারঅক্সিজমে যাবে, হাইড্রোক্সি পাইরুভেট তৈরি করবে, তারপরে হচ্ছে গ্লিসারাইড তৈরি করবে, গ্লিসারাইডটা 3-ফসফোগ্লিসারাইড হয়ে আবার C3 সাইকেলে ঢুকে আবার রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করার কাজে ব্যবহার হবে। আবার সে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করতে ব্যবহার করবে, কারণ এই যে সেই দেখো রাইবোলোজ 1,5 বিসফসফেট কিন্তু ভেঙেই কিন্তু তৈরি হয়েছিল গ্লিসারাইড আর হচ্ছে গ্লাইকোলেট। তো এই হচ্ছে বিক্রিয়া। তো আমি তোমাদেরকে পুরোটা দেখাই দিলাম কি হয়েছে, তোমাদের এইটুকু মনে রাখো। তোমার কতটুকু মনে রাখবা? তোমার মনে রাখবা হচ্ছে এইটুকু, তোমার মনে রাখবে এইটুকু যে অত্যাধিক তাপমাত্রায় পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাই অক্সাইড ইনটেক কমে গেছে, C3 সাইকেলটা চলতে পারতেছে না। কেন ব্যাঘাত ঘটছে? কারণ কার্বন ডাই অক্সাইড নাই, কার্বন ডাই অক্সাইড নাই বলে ব্যাঘাত ঘটছে। তখন কি হয়েছে? ক্লোরোপ্লাস্টের ভিতরে অক্সিজেন ঢুকছে, অর্থাৎ রাইবোলোজ 1,5 বিসফসফেট অক্সিজেন ঢুকছে, অক্সিজেন ওইখান থেকে বিক্রিয়া করে পাইরুভেট তৈরি করছে, না সরি পাইরুভেট না, গ্লাইকোলেট তৈরি করছে, গ্লাইকোলেটটা পারঅক্সিজমের ভিতরে ঢুকছে, পারঅক্সিজমের ভিতরে ক্যাটালাইজ এনজাইমের প্রভাবে হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙছে এবং সেখানে গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে সেরিন অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, সেই সময় সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে, সেই কার্বন ডাই অক্সাইড C3 চক্রে ঢুকছে। ইন দা মিন টাইম এই পুরো বিক্রিয়াটা আবার চলতেছে যাতে করে কার্বন ডাই অক্সাইডের ইনটেকটা ঠিক থাকে, কার্বন ডাই অক্সাইড ঠিক থাকে, এবং এই পুরো প্রসেসের কারণে 25% পরিমাণ সালোকসংশ্লেষণ কমে যেতে পারে। আরেকটা কথা মনে রাখো, এটা কিন্তু একটা বিষাক্ত প্রক্রিয়া, এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর, উদ্ভিদের লাইফ থ্রেটেনিং, এটা বিষাক্ত, এই প্রক্রিয়াটা বিষাক্ত। এই প্রক্রিয়ায় এমন এমন কিছু উপাদান তৈরি হয় যেটা উদ্ভিদের জন্য ক্ষতিকর, সো এটা বেশি টাইম চলতে পারবে না, উদ্ভিদে এটা লং টাইম চলতে পারবে না, এই প্রক্রিয়াটা বিষাক্ত। ঠিক আছে, বিষাক্ত প্রক্রিয়া লিখে রাখো, এটা উদ্ভিদের সারা জীবন চালাতে পারবে না। ক্রিটিক্যাল সিচুয়েশনে যে অত্যাধিক তাপমাত্রা, পত্ররন্ধ্র বন্ধ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেছে, তখনই এটা চলবে, আদারওয়াইজ আমি আলোক শোষণ চালাতে পারবো না। কেন এটাকে আমি আলোক শোষণ বলতেছি? আলোর উপস্থিতিতে আমি শোষণের মতোই করতেছি, বাট এই প্রক্রিয়ায় কিন্তু কোনো শক্তি তৈরি হয় না, এটা মাথায় রাখতে হবে। এই প্রক্রিয়ায় কোনো প্রক্রিয়ার শক্তি তৈরি হয় না, মনে রাখতে হবে। ফটো রেসপিরেশনে কোনো প্রকার শক্তি এটিপি, এনএডিপি, H2 ইত্যাদি তৈরি হয় না। তাহলে কথা এখানে লিখে রাখো, এই প্রক্রিয়ায় এটিপি বা NADPH+ হয় না, কোনো তৈরি হয় না। আরেকটা কথা অ্যাড করে রাখো, এটা C3 সাইকেলের উপর নির্ভর করে, C3 এর উপর নির্ভরশীল। C3 না থাকলে আবার এটা চলবে না, C3 সাইকেলের উপর কিন্তু এই প্রক্রিয়াটা নির্ভরশীল। ঠিক আছে, এবং এই পুরো প্রক্রিয়া করতে গেলে আলো লাগবে, এই পুরো প্রক্রিয়া করতে গেলে লাইট লাগবে, আলো লাগবে, তার মানে রাত্রেবেলা তুমি এটা করতে পারবে না। ঠিক আছে, এই কথাগুলো একটু লিখে রাখো, তাইলেই চলবে। আর এই প্রক্রিয়াটা দিলাম তোমাদের পুরোটা বোঝানোর জন্য, আসলে কি হয়েছে পুরো কাহিনীটা। এইভাবে যে আমি পড়াইছি এখন তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে না? তোমার কি আর চাইলেও আর ভুলবা কি কি অঙ্গাণু ব্যবহৃত হয়? একটু বলো তো, এই C2 সাইকেল চালানোর জন্য আমার কোন কোন অঙ্গাণু ব্যবহার করতে হয়, একটু বলো তো কুইকলি কমেন্টে। ভাইয়া শুধু A+ কিভাবে পাওয়া যায়? শুধু A+ কিভাবে পাওয়া যায়? খুব কঠিন প্রশ্ন করলা, খুব কঠিন প্রশ্ন করলা। শুধু A+ কিভাবে পাওয়া যায়? যে যা পড়াইতেছি এগুলা পড়ো, তাহলে A+ পাওয়া যাবে। এত গভীরে না ঢুকলেও চলবে আর কি। ক্লোরোপ্লাস্ট, অক্সিজেন, মাইটোকন্ড্রিয়া, ভেরি গুড। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে জিনিসটা পড়াইতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন পাই আমরা, এই যে আমি অক্সিজেনের যে এক্সপেরিমেন্ট করলাম, সালোক সংশ্লেষণের এক্সপেরিমেন্টটা শেষ হয়ে গেছে, এক্সপেরিমেন্ট নেক্সট দিন ক্লাসে তোমাদেরকে দেখাবো যে এখানে আসলেই অক্সিজেন তৈরি হয়েছে, তোমাকে দেখাবো তোমাদেরকে। আজকে হয়তো পারবো না। আজকে হবে না, কারণ হচ্ছে যে আমি অক্সিজেনের মেইন সোর্স যেটা, ওটাকে আমি এখন পর্যন্ত ইউজ করি নাই, সো আজকে হয়তো বা পারবো না করতে, নেক্সট দিন করে দেখাবো না তোমাদেরকে এটা। ওকে, তো এই যে অক্সিজেনের উৎসটা কি বলো, সবাই কুইকলি বলো। সালোক সংশ্লেষণে যে অক্সিজেনটা নির্গত হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হয়, সেই অক্সিজেনের আসল উৎসটা কে?
সহজ উত্তর আসবে অক্সিজেন কোন জায়গা থেকে তৈরি হয়। যারা কিনা অচক্রিয় ফটোফসফোরিলেশনটা ভালো করে পড়ছিল তাদের খুব ভালো করে মনে আছে, ম্যাঙ্গানিজ 2+ আয়নের উপস্থিতিতে পানি ভেঙে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। ওই ব্যাপারে স্টুডেন্টরা কোনো উত্তরই দেয় না, কাদের রেজা পড়াই দিছে আল্লাহই জানে। তাহলে কি ভেঙে অক্সিজেনটা তৈরি হয়, পানি ভেঙে অক্সিজেনটা তৈরি হয়। এখন এটা মুখের কথায় বললে লাভ হবে না, মুখের কথায় চিরা ভিজবে না, মুখের কথায় চিরা ভিজবে না। তিনজন বিজ্ঞানী, তিনজন বিজ্ঞানী, তিন গ্রুপ বিজ্ঞানী এটাকে প্রমাণ করার চেষ্টা করছে ধাপে ধাপে। তো সেই তারা কিভাবে কিভাবে প্রমাণ করছে সেটাই এখন আমরা আলোচনা করব, যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস যে আসলেই পানি, সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস যে আসলেই পানি, সেটাকে এখন আমাদের কি করতে হবে, প্রুফ করতে হবে। লেটস প্রুভ দিস। যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। এটাকে মুছে দিলাম, এটার দরকার নাই, এটাও মুছে দিলাম, পুরো প্রক্রিয়াটা রাখলাম। তাহলে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তো এটাকে প্রমাণ করার জন্য সবার প্রথমে যে রিঅ্যাকশনটা আছে সেটা হচ্ছে হিলের বিক্রিয়া। এবং একবার কিন্তু বোর্ড পরীক্ষা আসলে নিচের কোনটি হিলের বিক্রিয়া, হিলের বিক্রিয়া। বিজ্ঞানীর নামই ছিল হিল, বিজ্ঞানীর নামই কি ছিল, হিল। ঠিক আছে, 1933 সালে, 1937 রবিন, ওনার নাম ছিল হচ্ছে, বিজ্ঞানীর যে নাম ছিল তার নাম ছিল রবিন হিল, বিজ্ঞানীর নাম ছিল রবিন হিল। রবিন হিল এই বিক্রিয়াটা করছে। তো উনি কি করছেন, উনি উনি পানি ঠিকই ব্যবহার করছেন, 2H2O, তিনি পানি ঠিকই ব্যবহার করছেন। পানির সাথে কে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, রাইট। তিনি কার্বন ডাইঅক্সাইড তিনি নেন নাই, তিনি এই জন্য অজৈব জারক ব্যবহার করছিলেন, দুই অণু পানি না নিয়ে ও কার্বন ডাইঅক্সাইড না নিয়ে অজৈব অজৈব জারক ব্যবহার করছিলেন, মানে যে কোনো একটা অন্য একটা পদার্থ, অন্য একটা পদার্থ তিনি ব্যবহার করছেন। ঠিক আছে, ব্যবহার করে তিনি অ্যাজ ইউজুয়াল আলোও দিছেন। এখানে ক্লোরোফিলের সোর্সও ঠিকঠাক ছিল, ক্লোরোফিলও ঠিকঠাক ছিল। তো তিনি যেটা খেয়াল করলেন, এই প্রক্রিয়ায় অক্সিজেন ঠিকই নির্গত হচ্ছিল, অক্সিজেন ঠিকই নির্গত হচ্ছিল, অক্সিজেন ঠিকই পাওয়া যাচ্ছিল, কিন্তু এই যে আমি এখানে অজৈব জারক ব্যবহার করছি কার্বন ডাইঅক্সাইডের বদলে, আমার তো কার্বন ডাইঅক্সাইড থাকা দরকার ছিল, কার্বন ডাইঅক্সাইড তুমি ব্যবহার করি নাই, যার কারণে এইদিকে যে প্রোডাকশনটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল AH2। ঠিক আছে, অর্থাৎ এখানে তো আমার কার্বন ডাইঅক্সাইড থাকার কথা ছিল CO2, আর ও তো নাই, যেখানে এইখান থেকে আসছে সি এর বদলে A, আর এখানে আসছে H2, আর ও নাই, বাট অক্সিজেন ঠিকই পাওয়া গেছে। তার মানে আমি কার্বন ডাইঅক্সাইডকে চেঞ্জ করার পরও আমি কি পাইছি, অক্সিজেন পাইছি। তাহলে মেইন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ছিল, মেইন সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডকে বাদ দিয়ে অন্য কিছু একটা ব্যবহার করছি, সহজ কথা XYZ অন্য কিছু একটা ব্যবহার করছি আমরা। তো এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড যেহেতু নাই, কারণ কার্বনটা তো আমার লাগবে বিজারণ হয়ে, তো তারপর তো সেটা গ্লুকোজে পরিণত হবে, তাই না, কার্বন ডাইঅক্সাইডটা। তো কার্বন ডাইঅক্সাইড নাই, যার কারণে গ্লুকোজও নাই, গ্লুকোজ নাই, কিন্তু অক্সিজেন ঠিকই বের হয়েছে। অক্সিজেন যেহেতু বের হয়েছে, যদি অক্সিজেনের মেন উৎস যদি কার্বন ডাইঅক্সাইড হয়ে থাকতো, এখানে কি আমি অক্সিজেন পাইতাম, ইয়েস অর নো বলো। অক্সিজেনের মেন উৎস যদি কার্বন ডাইঅক্সাইড হয়ে থাকতো, তাহলে এখানে যখন আমি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলাম না, ডান দিকে কি আমি অক্সিজেন পাইতে পারতাম, ডান দিকে কিন্তু আমি অক্সিজেন পাইতাম না। যেহেতু পাইছি, তার মানে পানি থেকেই আসে অক্সিজেনটা। এটা বিজ্ঞানী হিল প্রমাণ করছে, বাট এই প্রমাণটা আসলে ওইরকম শক্ত হয় না, শক্ত স্বতঃসিদ্ধ কোনো প্রমাণ কিন্তু এটা হয় না। এরপরে কি হলো, হিল গেল, এরপরে আসলে বিজ্ঞানী ভ্যান নিল এরপরে যে বিক্রিয়াটা হলো এটা হচ্ছে ভ্যান নিলের বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া, ভ্যান নিল, ভ্যান নিল। তো ভ্যান নিলের বিক্রিয়া, তো ভ্যান নিল কি করলো, সালফার ব্যাকটেরিয়াকে হেল্প নিল, সালফার ব্যাকটেরিয়া তিনি এই কার্বন ডাইঅক্সাইডকে ঠিক রাখলেন, তিনি কার্বন ডাইঅক্সাইডকে যেরকম রাখার সেভাবে রাখলেন, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনো চেঞ্জ তিনি আনলেন না, না এনে
পানিটাকে তিনি কি করলেন, পানির মধ্যে 2H2 হওয়ার কথা না পানিতে, তিনি হাইড্রোজেন সালফাইড ব্যবহার করলেন। তিনি কি ব্যবহার করলেন, হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করলেন, হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করলেন। অর্থাৎ তিনি পানি ব্যবহার করলেন না, পানি ব্যবহার না করে হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহার করলেন এবং কার্বন ডাই অক্সাইড তিনি ঠিকঠাকই রাখলেন। এর ফলে কি হইলো, যা যা দেওয়ার তিনি তা দিলেন, সালোক সংশ্লেষণে যা যা লাগে তিনি তা তা প্রোভাইড করলেন। প্রোভাইড করার ফলে যেটা দেখা গেল, এই পুরো বিক্রিয়াতে পানি বের হয়ে আসলো অ্যাজ ইউজুয়াল, অক্সিজেন আমি সেভাবে করে পাইলাম না, পানি বের হয়ে আসলো। এবং আমরা জানি গ্লুকোজের সংকেত C6CnH2nOn, এটা শর্করার সংকেত। তো এইখানেও একই কাহিনী হইল, CH2ON তৈরি হইল, CH2O একই কথা, এন এর মান তুমি 6 বসাও তাহলে গ্লুকোজ হয়ে যাবে, তাহলে সিউ পাইলাম, H2O পাইলাম, ও পাইলাম। অন দ্য আদার হ্যান্ড এইখানে অক্সিজেন বের হওয়ার বদলে আমি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে সালফার। কি পাইলাম, সালফার। তো যেহেতু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছি, সেহেতু গ্লুকোজ তৈরি না হলেও গ্লুকোজের মতো একটা শর্করার মতো একটা উপাদান তৈরি হয়েছে, শর্করার মতো উপাদান তৈরি হয়েছে। পানির কথা না হয় বাদই দিলাম, পানির হিসাব নাই আনলাম। কিন্তু পানি না থাকার কারণে, পানি না থাকার কারণে সালফার তৈরি হয়েছে। আর যেহেতু সালফারটা হাইড্রোজেন সালফাইড থেকেই আসছে, তার মানে এটা মোটামুটি প্রমাণ হয়েছে যে এইখানে যাকে আমি ব্যবহার করি, এইখানে যাকে আমি ব্যবহার করি সেই মেইন সোর্স অক্সিজেনের, এইখান থেকেই অক্সিজেনটা এখানে গেছিল, এইখান থেকে অক্সিজেনটা যাওয়ার কথা ছিল। অক্সিজেন না থাকার কারণে যেহেতু সালফার আছে, এখানে সালফার তৈরি হয়েছে। তাহলে এ দ্বারাও কি প্রমাণ হয় না যে অক্সিজেন যদি থাকতো সেটা পানি থেকেই আসতো? বলো, এ দ্বারা কি প্রমাণ করতে পারি না আমরা যে অক্সিজেন যদি থাকতো তাহলে সেটা সালফার থেকেই আসতো? এ দ্বারা আমরা প্রমাণ করতে পারি। তারপরেও সায়েন্টিস্টরা এইটুকু তো মন ভরলো না। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির রুবেন কামেন রিয়াকশন বলে এটাকে। ফাইনালি এমন কাজ করলেন তারা বললেন যে এইবার আমরা একদম সব প্রমাণ করে ছাড়বো। এই চ্যাপ্টার পড়তে গিয়ে কান্না আসে কেন আহমেদ সিয়াম, কেন কান্না আসে? তার মানে তুমি রেগুলার ক্লাস করো না, এই জন্য তোমার কান্না আসে। তাহলে এটা প্রমাণ করতে যে রুবেন আর কামেন বললো সব কিছুরে এখন ওয়াট লাগাই দিব, আমি এখন এমন কিছু সিস্টেমে প্রমাণ করব, এমন কোন সিস্টেমে আমি প্রমাণ করব যে দুনিয়া বাধ্য হবে বুঝতে যে আসলেই অক্সিজেনটা পানি থেকে আসছে। তারা বলল কি, আমি এবার তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করব, আমি এবার তেজস্ক্রিয় পানি ব্যবহার করব। ঠিক আছে, আমি এবার কি করব, তেজস্ক্রিয় পানি ব্যবহার করব। এটা তারা ঠিক করে রাখলো। তো তারা যে কাজটা করলো, প্রথমে একটা রিয়াকশন করলো এইভাবে, কার্বন ডাই অক্সাইড অ্যাজ ইউজুয়াল 6টা দরকার 6টাই দিল, পানি অ্যাজ ইউজুয়াল 12টা দরকার 12টাই দিল। কিন্তু ভাইয়া অক্সিজেনের ভর সংখ্যা কত? অক্সিজেনের ভর সংখ্যা কত বলো? কেমিস্ট্রি ভুলে যাইতেছো, পুরো চ্যাপ্টারটাই কেমিস্ট্রি। অক্সিজেনের ভর সংখ্যা 16 না? অক্সিজেনের ভর সংখ্যা তো 16। তারা অক্সিজেন 16 এর বদলে অক্সিজেন 18 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ইউজ করলো। অর্থাৎ যে পানিটা, সেই পানিটা স্পেশালি প্রিপেয়ার্ড করা ল্যাবে, যে পানিটা স্পেশালি প্রিপেয়ার্ড করা হয়েছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে। কেমনে? তুমি অক্সিজেন 18 নাও এবং হাইড্রোজেন নাও, তড়িৎ চালনা করো, পানি তৈরি করো, তাহলে হয়ে গেল। তুমি বলতে পারো ভাই অক্সিজেন 18 কই পাবো? তুমি বলতে পারো যে ভাই অক্সিজেন 18 কই পাবো? তো অক্সিজেন 18 কই পাবো, এটা তো সহজ জিনিস। অক্সিজেন 18 তুমি মানে পানি 18 কেমনে পাবো? পানি 18 পাওয়া তো খুবই সহজ, তুমি জাস্ট তেজস্ক্রিয় অক্সিজেন নাও, হাইড্রোজেন নাও, বিক্রিয়া করো, তেজস্ক্রিয় পানি পেয়ে যাবা। তো এটা যেটা তেজস্ক্রিয় পানি, এইটুকু তো বুঝছি। তেজস্ক্রিয় পানি সম্পর্কে ধারণা তো ক্লিয়ার আমাদের। তেজস্ক্রিয় পানি নিছি, সানলাইট দিছি অ্যাজ ইউজুয়াল যতটুকু দরকার ছিল, ক্লোরোফিল অ্যাজ ইউজুয়াল যা যা দরকার ছিল সব দিছি। এখন দেখো পানিতে তেজস্ক্রিয় আছে, এর ফলে খুব সুন্দর করে গ্লুকোজ তৈরি হয়ে যাবে,
C6H12O6 তৈরি হয়ে যাবে, এখানে কোনো প্রবলেম থাকবে না। এইখান থেকে আমি 6 অণু পানিও পাবো, যে 6 অণু পানি 6 অণু পানি মানে অ্যাজ ইউজুয়াল 6 অণু পানি পাওয়া যায়। এখানে তুমি যদি পানির পরিমাণ 6 অণু দাও তাহলে এখানে কোনো পানি পাবো না তুমি, ব্যালেন্স করার জন্য দেওয়া দরকার। কিন্তু ভাইয়া যেই 6 অণু অক্সিজেন তৈরি হয় সেই 6 অণু অক্সিজেনের মধ্যে আমি তেজস্ক্রিয়তা পেয়ে গেলাম। গ্লুকোজের মধ্যে কোনো তেজস্ক্রিয়তা নাই, এই পানির মধ্যে কোনো তেজস্ক্রিয়তা নাই, কিন্তু অক্সিজেনের মধ্যে তেজস্ক্রিয়তা আছে। আমি এইখানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি নাই, আমি তেজস্ক্রিয় আইসোটোপ শুধু পানির মধ্যেই ব্যবহার করছিলাম। তারপরেও কি আর বলে কয়ে প্রমাণ করা লাগবে যে অক্সিজেনের উৎস হচ্ছে পানি? বলো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি প্রুভড। তুমি কোন অঙ্ক বিশেষজ্ঞ আনবা, কেউ বলতে পারবে না এটা ভুল। তুমি যে অঙ্ক আনো না কেন, যে কোনো অঙ্কের বড় অঙ্ক হচ্ছে এটা, এর থেকে বড় কোনো প্রমাণ আমার দরকার নাই। আচ্ছা আসো, তারপর রুবেন কামেন থামলেন না, তারপরও থামলেন না। রুবেন কামেন বললেন যে আমি এর শেষ দেখে ছাড়বো। তিনি আবার কি করলেন, 6 অণু কার্বন ডাই অক্সাইড নিলেন, নিয়ে বললেন এবার কার্বন ডাই অক্সাইডকে আমি তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করব। এবার কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমি তেজস্ক্রিয়তা ইউজ করব। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে তেজস্ক্রিয়তা ইউজ করলো এবং বললো পানিকে এবার আমি মুক্ত করে দিব, পানির মধ্যে কোনো তেজস্ক্রিয়তা আমি দিব না। এখন বলো এই রিঅ্যাকশন যদি আমি রান করি তাহলে এখন তেজস্ক্রিয়তা কার কাছে চলে আসবে বলো? এই রিঅ্যাকশন যদি আমি রান করি তেজস্ক্রিয়তা আমি কার মধ্যে পাবো? কার মধ্যে তেজস্ক্রিয়তা পাবো? শর্করার মধ্যে তেজস্ক্রিয়তা পাবো, এই পানির মধ্যে তেজস্ক্রিয়তা পাবো। আমি কি কোনো তেজস্ক্রিয়তা অক্সিজেনের মধ্যে পাবো? বলো, আমি কি আমার অক্সিজেনের মধ্যে কোনো তেজস্ক্রিয়তা পাবো? এই গ্লুকোজের মধ্যে তেজস্ক্রিয়তা পেয়ে গেলাম, এইখান থেকে যে এক্সট্রা পানি তৈরি হচ্ছে এইখানে আমি তেজস্ক্রিয়তা পেয়ে গেলাম। কিন্তু ভাইয়া যে অক্সিজেন আমি পাচ্ছি সেই 6 অণু অক্সিজেনের মধ্যে আমি কোনো তেজস্ক্রিয়তা পাই নাই। অবশেষে রুবেন কামের রিঅ্যাকশন দেখে আমি 100% সার্টিফাইড করতে পারি, কি করতে পারি, যে এই পুরো বিক্রিয়ার মধ্যে যে অক্সিজেন গুলো আমি পাইছিলাম সেই অক্সিজেনের আসল সোর্সটা none other than পানি। প্রুভড। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ডান। আচ্ছা, আগেই বলছিলাম আজকে ক্লাস বেশি বড় করব না, আগেই বলে দিয়েছিলাম আজকে ক্লাস বেশি বড় করব না। ঠিক আছে, এটুকু বুঝছো কিনা বলো? মজা লাগছে? মজা লাগছে? কঠিন না রে ভাই, তুমি চিন্তাটাকে সহজ করো, সহজ করে ভাবলেই সহজ। চিন্তাটাকে সহজ করে দেখবো সবই সহজ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু ক্রাঞ্চ অ্যানাটমি দেখাবো। ক্রাঞ্চ অ্যানাটমি, এখন যে জিনিসটা দেখাবো তোমাদেরকে মেডিকেলে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে অ্যানাটমি পড়াই দিব। মেডিকেলে ভর্তি হওয়ার আগে তোমাদেরকে অ্যানাটমি পড়াই দিব, সেটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি নামটাও সুন্দর খুব, ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমি। অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গ সংস্থান, সেটা যে মানুষের হইতে হবে এমন না, গাছের পাতারও অ্যানাটমি আমরা করতে পারি। ক্রাঞ্চ অ্যানাটমি। তো ক্রাঞ্চ অ্যানাটমিতে আমাদের বলছে কি, নরমালি একটা C3 উদ্ভিদ যদি আমি নিই, নরমালি একটা C3 উদ্ভিদ, সেটা কে, সেটা আম হইতে পারে, জাম হইতে পারে, ধানও হইতে পারে, আম জাম ধান হইতে পারে। মোটামুটি 85% যা উদ্ভিদ আছে সবই এইখানেই পড়ে, 85% উদ্ভিদ। আর আমি যদি C4 উদ্ভিদের কথা বলি, C4 উদ্ভিদ, আমি C4 চক্র এখনো পড়াই নাই তোমাদের, আর একটা ক্লাস লাগবে C4 উদ্ভিদ পড়াবো, ক্রেসুলিসিন অ্যাসিড মেটাবলিজম পড়াবো, তাহলেই শেষ। ওকে, এখানে আমরা কাকে কাকে পাবো? এখানে আমরা হচ্ছে গম, ভুট্টা, আখ, গম, ভুট্টা, আখ, গিনি ঘাস, মুথা ঘাস, গিনি ঘাস, মুথা ঘাস, কাউন,
এগুলো তোমরা সার্চ করবা, সার্চ করে বের করবা। মিল্লাত সার্চ করে করে বের করবা এবং ইয়েতে আপলোড করবা, বায়োমিশন গ্রুপে আপলোড করবা। তোমার নোট শেয়ার করবা প্রতিদিন নোট শেয়ার করবা। আমি এখন ভাবতেছি যে তোমাদের কে কতদূর নেট শেয়ার করে এটা দেখবো এক সপ্তাহে বা এক মাসে, তারপর তার একটা পুরস্কারের ব্যবস্থা করব যে এই সপ্তাহ এই মাসে বা এই 15 দিনে এই 3 জন বেশি নোট শেয়ার করছে বা রেগুলার ক্লাসে নোট শেয়ার করছে, তাকে আমি পুরস্কার দিব। চীনা, তারপরে ক্র্যাব ঘাস তোমাদের বই যতগুলো নাম আছে সবগুলো লিখে দিচ্ছি। ক্র্যাব ঘাস, তারপরে সরগাম, এগুলো সবগুলো ইন্টারনেটে খুঁজলে পাবা এবং এটা তোমরা খুঁজে বের করে দিবা। নোট শেয়ার করে খুঁজে বের, এগুলো সব সিফর উদ্ভিদ। আর সিথি উদ্ভিদ হচ্ছে বেশি লিখলাম না, কারণ কি যত 85% উদ্ভিদ আছে পুরো পৃথিবীতে, 85% উদ্ভিদই হচ্ছে সি3 মধ্যেই পড়ে, সি3 মধ্যেই পড়ে। আর ক্র্যামের মধ্যে তো অনেক অল্প, ক্যাম ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্যামের মধ্যে অনেক অল্প। ক্যামের মধ্যে আছে হচ্ছে পাথরকুচি, অ্যালোভেরা, আর কিছু ক্যাকটি মানে ক্যাকটাস, তারপরে কিছু স্যাকুলেন্ট টাইপের উদ্ভিদ, শুধু পাথরকুচি মনে রাখো তাহলেই চলবে। এইটার মধ্যে ক্যাম চলে। আর সিটুর ব্যাপারটা প্রত্যেকের ক্ষেত্রেই হইতে পারে, সিটুর জন্য আমি উল্লেখ করলাম না, ঠিক আছে। সিটু, আচ্ছা এটাও লিখে দিই। সিটু হাই টেম্পারেচার জিরো কার্বন ডাইঅক্সাইড, এক্ষেত্রে সিটু। C2, C3, C4 আর ক্যাম, চারটাই লিখে দিলাম তোমাদেরকে। এখন আসতে যাচ্ছি ক্রাঞ্চ অ্যানাটমিতে C3 উদ্ভিদের পাতার স্ট্রাকচার তোমাদের কি একটু মনে আছে? তোমাদেরকে আরে দিব পুরস্কার দিব। শোনো, নোট শেয়ারের জন্য পুরস্কার ঘোষণা করছিলাম, আমার কষ্টের বিষয় হচ্ছে আজ পর্যন্ত আমি কোনো ভালো নোট পাইলাম না। কি পুরস্কার দিব বলো? আজ পর্যন্ত সুন্দর নোট আমি পাইলাম না, তাহলে কি পুরস্কার দিব বলো? আমার মনের মতো নোট যেদিন হবে তাকে আমি সেদিন বিশাল বড় একটা পুরস্কার দিব, মনের মতো নোট পাইলাম না। আমি এ যাবৎকালে ব্যাটেলস অফ বায়োলজি তোমাদের সাদাব ভাইয়ের গ্রুপের মধ্যে একটা মেয়েকে দেখছিলাম সুন্দর একটা নোট শেয়ার করতে, ওই নোটটা আমার একদম মন ছুঁয়ে গেছিল, ওইরকম কোয়ালিটির নোট চাচ্ছি, পাইলাম না। ভাই আপনার ক্লাস করলে বায়োলজিকে দাম প্রিমিয়াম আসলে মনে হয়, হ্যাঁ বায়োলজি তো আসলে দাম প্রিমিয়াম। সেটা কি শেষেরটা সরগাম। আচ্ছা এখন আসো, তোমাদের কি মনে আছে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলোর কথা মনে আছে? আচ্ছা টিস্যু তন্ত্রের চ্যাপ্টারে একটু চলে আসি। টিস্যু তন্ত্রের চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ছিলাম পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে বলো? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি নামে ডাকে? পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল নামে ডাকে। কি নামে ডাকে? মেসোফিল নামে ডাকে। মনে কি আছে? হ্যাঁ, পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল নামে ডাকে। মেসোফিলের মধ্যে দুই রকমের প্যারেনকাইমা আমরা দেখি, যদি সেটা সি3 উদ্ভিদ হয়। যদি সি3 উদ্ভিদ হয় দুই রকমের প্যারেনকাইমা আমরা দেখি, একটা হচ্ছে লম্বা লম্বা প্যালিসেড সেল বা প্যালিসেড প্যারেনকাইমা, মনে আছে? আরটা হচ্ছে ফাঁকা ফাঁকা কি বলো? ফাঁকা ফাঁকা কি প্যারেনকাইমা পাই? স্পঞ্জি প্যারেনকাইমা পাই। তাহলে দুই রকমের প্যারেনকাইমা পাই, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এটা কিন্তু দেখলে আলাদা করা যায়, আমি কি তোমাদের দেখাইছি না এই প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা আর সাইকাসের ক্ষেত্রে বরাবর ট্রান্সমিশন টিস্যু দেখাইছি না মাইক্রোস্কোপে? দেখাইছি তো? না দেখাই কই যাব, আবার একটু দেখাই দিই, দাঁড়াও। এই তো এখানেই তো ছিল মনে হয়। এই যে এখানে একটু অল্প আছে, এখানে তো দেখাইছিলাম, দেখো এইগুলো ছিল প্যালিসেড প্যারেনকাইমা। এটা তো যদি সাইকাস দিয়ে উদাহরণটা দেওয়া ঠিক হচ্ছে না, বাট বুঝতে পারলেই হলো। এগুলো ছিল প্যালিসেড প্যারেনকাইমা, মনে আছে? এগুলো ছিল প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচের ফাঁকা 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 গুলা এগুলো ছিল কি? স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা গুলো ফাঁক 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 হয়।
স্পঞ্জি প্যারেনকাইমা ফাঁকা 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 হয়। ওকে, এখন কেন আমার C4 উদ্ভিদের প্রয়োজন? কেন আমার C4 উদ্ভিদের প্রয়োজন? কার্বন ডাইঅক্সাইডের আবার ক্রাইসিস দেখা দিছে, ধরো কার্বন ডাইঅক্সাইডের আবার ক্রাইসিস দেখা দিছে, তখন C4 উদ্ভিদের এই গঠনটা থাকবে না। C4 উদ্ভিদের গঠনটা একটু ডিফারেন্ট, ওটাকে ক্রাঞ্চ অ্যানাটমি বলে, যাতে করে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড খুব সুন্দর করে প্রবেশ করতে পারে এবং রাইবোলোজ 1,5-বিসফসফেটের জায়গায় অন্য একজনকে সাপোর্ট দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন এটা C3 উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি গঠন। C4 উদ্ভিদের বেলায় মেসোফিলের এই কোষগুলাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, এটাই হচ্ছে পার্থক্য C3 আর C4 এর মধ্যে। খেয়াল করো, C3 এর মধ্যে আমি বলতেছি দুই রকমের প্যারেনকাইমা আমরা পাচ্ছি। C3 এর মধ্যে আমরা বলতেছি দুই রকমের প্যারেনকাইমা আমরা পাচ্ছি। এটা C3 তে প্যালিসেড আর স্পঞ্জি, প্যালিসেড আর স্পঞ্জি। C4 এ যদি আসি, পার্থক্য করা যাবে না, পার্থক্য করা যায় না, অর্থাৎ ওইসব জায়গায় স্পঞ্জি মেসোফিলি বেশি থাকে, স্পঞ্জি মেসোফিলি বেশি থাকে, স্পঞ্জি মেসোফিল বেশি থাকে, প্যালিসিড মেসোফিল এরকম ভাবে পাওয়া যায় না। তো ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝবো? একটা ছবি দেখতে হবে, ছবিটা দেখলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। তো তোমাদেরকে ছবি দেখাই দিই, তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ক্রাঞ্চ অ্যানাটমি, আচ্ছা আসো নেটে যাই। KRANZ, ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ অ্যানাটমি, ক্রাঞ্চ ইমেজ। এবং এটা C4 উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু আমি এটা C3 C4 উভয়ই চাচ্ছি একসাথে, তাহলে ভালো হবে। C3 তো আছে, এই চিত্রটা সবথেকে কমন চিত্র, বাট এটা বাচ্চারা পারে ওইসব চিত্র, বাচ্চাদের চিত্র এটা। আমরা তো আর বাচ্চা না, আমরা তো অনেক গভীরে শিখি, সো আমরা একটু কঠিন চিত্র দেখবো, আমরা একটু কঠিন চিত্র দেখবো। এই তো, এটাই পারফেক্ট চিত্র। আমরা একটু কঠিন চিত্র দিয়ে শিখতে চাই এবং আমরা পারফেক্ট চিত্র পেয়ে গেছি। এই যে এটা, এখন এটার অরিজিনাল ভার্সনটা বের করি। এই তো, এবং এটাকে স্ক্রিনশট নিব আমরা। ভাস্কুলার বান্ডেলের কথা মনে আছে? ভাস্কুলার বান্ডেলের কথা মনে আছে? এই ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল কি বলো? ভাস্কুলার বান্ডেল না পারলে আমি পড়াবো না। ভাস্কুলার বান্ডেল কি এর উত্তর দিতে না পারলে আমি পড়াবো না, সহজ হিসাব। ভাস্কুলার বান্ডেল কি এর উত্তর যদি দিতে না পারো তাহলে আমি পড়াবো না। কি? জাইলেম আর ফ্লেম, ভেরি গুড, জাইলেম আর ফ্লেম। দেখো এইখানে আমি দুইটা চিত্র এনে এখানে পিঞ্চ করছি। একটা হচ্ছে C3 উদ্ভিদের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার। আমার মনে হয় তোমরা এগুলো বুঝতেছো, কঠিন লাগতেছে? পড়ে আসছি না এগুলো আমরা, বাবারা মাইক্রোস্কোপে দেখে আসছি না এগুলো আমরা, ইউটিউবে যেটা দেখাইছি ওইটাই কঠিন। এটা কঠিন না, এগুলো আমরা দেখে আসছি, বাচ্চাকাল থেকে আমরা দেখে আসছি এগুলা, বাচ্চাকাল বলতে আরো 1 মাস আগে আমরা দেখে আসছি এগুলা। ঠিক আছে, তো এটা হচ্ছে C3 উদ্ভিদের, এটা হচ্ছে C3 উদ্ভিদের, আর এটা হচ্ছে C4 উদ্ভিদের ইন্টারনাল স্ট্রাকচার, পাতার স্ট্রাকচার। মনে পড়ে কি এটার কথা? এই দেখো, এই দেখো টোকিও টিস্যু, এই যে স্কিন, এই যে স্কিন, এটা হচ্ছে স্কিন। তারপরে এই যে প্যালিসেড প্যারেনকাইমা, দেখছো? প্যালিসেড প্যারেনকাইমা। এই কারণ জায়গা তুমি অনেক বান্দা বোঝে না, এই যে বান্দায় কারণ জায়গা তুমি বোঝে না, সে বান্দা C4 উদ্ভিদ মুখস্থ করতে পারবে কিন্তু C4 উদ্ভিদ ফিল করতে পারবে না। C4 চক্র মুখস্থ করতে পারবে, সে বান্দা C4 উদ্ভিদ, C4 চক্র ফিল করতে পারবে না। শুভ্র ভাইয়ার ক্লাস করলে দা প্রিমিয়াম বায়োলজিকে কি করা যায় বলো? শুভ্র ভাইয়ার ক্লাস করলে দা প্রিমিয়াম বায়োলজিকে ফিল করা যায়। ওকে,
তো যার কারণে তাহলে এই হচ্ছে যেটা আমি আঁকাইলাম, এগুলো হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচে যে স্পঞ্জি প্যারেনকাইমা দেখতে পারতেছো, স্পঞ্জের মতো ফাঁকা ফাঁকা, এই যে দেখা যাচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা ফাঁকা ফাঁকা, দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তাহলে আমি একটু লিখে দিই, লিখে দিলে তোমাদের ভালো হবে। তাহলে উপরে এই পার্টটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের এই পার্টটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা। ফাইন। এখন এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পারতেছি আমরা, লম্বা লম্বা গোল গোল, কেউ কি বলতে পারবা এই জিনিসটা আসলে কি? এই লম্বা লম্বা গোল গোল এই জায়গাটা আসলে কি? এই যে মাঝখানে হলুদ যে জায়গাটা, এই জায়গাটা আসলে কি? হ্যাঁ, ভেইন। ভেইন বলতে কি বুঝায়? ভেইন বলতে আসলে বুঝায়টা কি? শিরা না? কি বুঝায়? ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লোয়েম। এই মাঝখানে যে জিনিসগুলা, এগুলো হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। মাঝখানের জিনিসগুলা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, অর্থাৎ যেটাকে আমরা ভেইন বলি বা যেটাকে আমরা ভাস্কুলার বান্ডেল বলি। তো এটাই হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তাহলে এর আরেক নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এর আরেক নাম হচ্ছে ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেল এই যে এখানেও আছে, দেখতে পারছো? এই যে ভাস্কুলার বান্ডেল। তাহলে এই স্ট্রাকচার আমরা বাচ্চাকালে পড়ে আসছি, এখানে আর বেশি কথা বললাম না, আবার একটু রিপিট করলাম, আর দরকার নাই। তাহলে এটার স্ট্রাকচার আমরা বাচ্চাকালে পড়ে আসছি, আবার একটু বুঝাই দিলাম। আর নিচের দিকে হচ্ছে ত্বক, এই হচ্ছে পত্ররন্ধ্র, এই যে দেখা যায় পত্ররন্ধ্র, এই যে দেখো নিচে পত্ররন্ধ্র দেখা যায়, এগুলো আমরা বাচ্চাকালে পড়ে আসছি। ডান দিকে তাকাও, সি4 উদ্ভিদ, ডান দিকে একটা সি4 উদ্ভিদের অ্যানাটমি দেখাচ্ছে। এখানে খেয়াল করো, এখানে কত সুন্দর ডিফারেন্সিয়েট করা যাচ্ছিল প্যালিসেড আর স্পঞ্জি, প্যালিসেড আর স্পঞ্জি। এখানে কি প্যালিসেড আর স্পঞ্জি কোনো আলাদা প্যালিসেডের কোনো স্তর আছে? কোনো প্যালিসেডের স্তর কি আমরা এখানে দেখতে পারতেছি? এনি লেয়ার অফ প্যালিসেড প্যারেনকাইমা, any layer of palisade parenchyma? There is no layer of palisade parenchyma, there is no layer of palisade parenchyma, জাস্ট এই আমরা নরমাল মেসোফিল দেখতেছি। এটাকে স্পঞ্জি প্যারেনকাইমা বললেও ভুল হবে, বাস নরমাল মেসোফিল, স্পঞ্জের মতো। হ্যাঁ, স্পঞ্জি বলো, কোনো সমস্যা নাই, স্পঞ্জি বললে কোনো সমস্যা নাই, অর্থাৎ নরমাল মেসোফিল কোষ দেখতেছি, তেমন কিছু না। এই হচ্ছে ভাস্কুলার বান্ডেল, জাইলেম ফ্লোয়েম আমরা পাচ্ছি। কিন্তু 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 এইটা তো নরমাল মেসোফিল, এটা তো নরমাল মেসোফিল। মেসোফিল মানে কি? মেসোফিল মানে হচ্ছে ভিত্তি টিস্যু, এই যে নরমাল মেসোফিল। কিন্তু ভাইয়া দেখো, এই যে জাইলেম আর ফ্লোয়েম, এই যে এগুলো হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েমকে ঘিরে, জাইলেম ফ্লোয়েম কি? ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল, ওকে ঘিরে আরেকটা কোষের লেয়ার তৈরি হয়েছে, তোমরা কি দেখতে পারতেছো? আরো একটা সুন্দর কোষের লেয়ার যে তৈরি হয়েছে। অনেকে এটাকে প্যালিসেড ভাবতে হবে, এটা প্যালিসেড না, এটা প্যালিসেড না। ভাস্কুলার বান্ডেলকে এরকম একটা শীতের মতো, শীত, শীত মানে কি?
আচ্ছা আমি তেমন কিছু বলি নাই, সমস্যা নাই। আবার আমরা ক্রানজাইটোমি আরেকটা ছবি নেই, ক্রানজাইটোমি আরেকটা ছবি এখন আমরা নিব। ক্রানজাইটোমি, ভালো ছবি লাগবে, ভালো ছবি লাগবে। এই ছবিটাকে দেখতে ভালো লাগতেছে, ঝাপসা। না এখন তো ঠিক হয়ে গেছে। ও প্রিন্টারেস্টের ছবি তো, এটা নিতে গেলে একটু ঝামেলা হবে, বাট দাঁড়াও। ওকে, এখান থেকে এখন আমি এটাকে চুরি করব। দেখো এখন তোমাদের এই জিনিসটা আরেকটু বুঝতে সহজ হবে। ক্রানজাইটোমি না বুঝলে তখন তুমি পরে আর তুমি বুঝবা না, C4 চক্র বুঝবা না। বুঝবা মানে মুখস্থ করতে হবে আর কি, তখন না বুঝা বাকিদের মতো মুখস্থ করতে হবে। দেখো এখানে কিছু জিনিস আমাদের দেখতে হবে। এটা C4, এটা হচ্ছে C4 ক্রাঞ্জ অ্যানাটমি। এই ক্রাঞ্জ অ্যানাটমি না খুব কম জিনিস বলছে। আমার মনে হয় অনলাইনের ক্লাসের মধ্যে আমি মনে হয় তোমাদের ক্রাঞ্জ অ্যানাটমিটাকে এত ডিটেলসে দেখাচ্ছি। দেখো ক্রাঞ্জ অ্যানাটমির মূল কথা কি? ক্রাঞ্জ অ্যানাটমির মূল কথা হচ্ছে বান্ডেল শীট কোষকে ঘিরে, বান্ডেল শীট কোষকে ঘিরে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট মেসোফিল টিস্যুর লেয়ার, মেসোফিল টিস্যুর বলয়, মেসোফিল টিস্যুর বলয়। দেখো এই যে বান্ডেল শীট কোষ, এই যে বান্ডেল শীট কোষ, মাঝখানে জাইলেম ফ্লোয়েম আছে, এই ধরো জাইলেম আর এই ধরো ফ্লোয়েম, ঠিক তার চারিদিকে আছে বান্ডেল শীট, বান্ডেল শীট, এই যে বান্ডেল শীট, বান্ডেল শীট, বান্ডেল শীট, this are the bundle sheath, bundle sheath, bundle sheath, এবং তার ফাঁকে ফাঁকে আছে, তার ফাঁকে ফাঁকে আছে মেসোফিল। এই যে এগুলো সব মেসোফিল, এগুলো সব মেসোফিল, এগুলো সব মেসোফিল, এগুলো সব মেসোফিল, নরমাল মেসোফিল। এখানে কিন্তু আবার স্পঞ্জি আর প্যালিসেড নিয়ে তুমি আলাদা করতে পারবে না, স্পঞ্জি আর প্যালিসেড বলে কিন্তু তুমি আলাদা করতে পারবে না। আগেই বলে দিছি স্পঞ্জি প্যানকামা আর প্যালিসেড প্যানকাম এগুলো কোথায় পাওয়া যায়, ডিফারেন্সটা কোথায় বোঝা যায়, কোন উদ্ভিদের ক্ষেত্রে বোঝা যায় বলো? স্পঞ্জি প্যানকাইমা আর প্যালিসেড প্যানকাইমা ডিফারেন্সটা কোথায় পাওয়া যায়? সিথি উদ্ভিদে পাওয়া যায়। কানজাইটোমিটা মূলত কি? আল্লাহ রে, এতক্ষণ পড়ানোর পরে যদি বলে কানজাইটোমি মূলত কি, এই যে এটাকেই কানজাইটোমি বলে রে বাবা। বান্ডেল শীতের পাশে মেসোফিলের লেয়ার, এটাই কানজাইটোমি। এটা সিথি উদ্ভিদের নাই। সিথি উদ্ভিদের ক্ষেত্রে লম্বা 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 প্যালিসেড আর মাঝখানে হচ্ছে স্পঞ্জি। এই এই গঠনটা সিফুর উদ্ভিদের নাই। সিফুর উদ্ভিদের কি আছে? বান্ডেল শীত কোষকে ঘিরে চারিদিক থেকে মেসোফিল। এই যে বান্ডেল শীতকে চারিদিক থেকে মেসোফিল ঘিরে রাখছে, বান্ডেল শীতকে চারিদিক থেকে মেসোফিল ঘিরে রাখছে, বান্ডেল শীতকে চারিদিকে মেসোফিল ঘিরে রাখছে। এখানে বান্ডেলের মতো শীত পাওয়া যায়, বান্ডেলের মতো শীত পাওয়া যায়, তার চারিদিকে মেসোফিল। বুঝছো কি? বলো বুঝছো? আমি আবার আঁকায় দেখাই, আমি ভালো করে আঁকায় দেখাই, না বুঝলে না করো। এই হচ্ছে জাইলেম, এই হচ্ছে জাইলেম, এই হচ্ছে জাইলেম, তারপরে এই হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম, এই হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলের চারিদিকে, ভাস্কুলার বান্ডেলের চারিদিকে একটা বলয়ের মতো তৈরি করবে। কোন কোষ? কোন কোষ? বান্ডেল শীত কোষ। এবং ঠিক তার চারিদিকে থাকবে অন্যান্য মেসোফিল, অন্যান্য মেসোফিল, ঠিক তার চারিদিকে থাকবে অন্যান্য মেসোফিল, ঠিক তার চারিদিকে থাকবে অন্য মেসোফিল কোষ, মেসোফিল কোষ, মেসোফিল কোষ। মেসোফিল কোষ হচ্ছে একটা পাতার প্রধান ভিত্তি কোষ। এই হচ্ছে মেসোফিল কোষ। তাইলে মাঝখানে যে বড় সড়ো, মাঝখানে যে বড় সড়ো যে কোষগুলো আছে, যে কোষগুলো আছে, এই বান্ডেল শীত কোষ, এই বান্ডেল শীত কোষকে আমি সহজে দেখি না, সহজে দেখি না। এটা এইখানে আছে, কার কাছে আছে? সি4 উদ্ভিদের কাছে আছে। এবং এই গঠনটা থাকার কারণে
কার্বন ডাই অক্সাইড কম থাকলেও সেগুলোকে ইউটিলাইজেশন ইজি হয়, এটা ইউটিলাইজেশনটা কি হয়, সহজ হয়। এই যে স্ট্রাকচারটা বান্ডেল শীট কোষকে মেসোফিল কোষ ঘিরে রাখবে, এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি, এটাই ক্রাঞ্চ অ্যানাটমি। ঠিক আছে, এখন ক্লিয়ার? এখন আসো বান্ডেল শীট কোষ তো দেখলাম, আর আছে মেসোফিল কোষ, এদিকে আছে মেসোফিল কোষ। বান্ডেল শীট আর মেসোফিল, বান্ডেল শীট আর মেসোফিলের পার্থক্যটা জানতে হবে, বান্ডেল শীট কোষ আর মেসোফিল কোষের পার্থক্য জানতে হবে। আচ্ছা দাঁড়াও, একটা পয়েন্ট তোমাদের অনেকের মুখস্থ করা লাগে, সেটাকে আজকে আমি মুখস্থ করার হাত থেকে তোমাদেরকে বাঁচাই দিব। দাঁড়াও, বান্ডেল শীট কোষ আর মানে মেসোফিল কোষ দুইটা কি দেখতে সেম? দেখো তো, বান্ডেল শীট কোষ আর মেসোফিল কোষ কি দেখতে সেম? বলো, বান্ডেল শীট কোষ আর মেসোফিল কোষ কি দেখতে সেম থাকবে? সেম থাকবে না। দেখো পার্থক্যটা কোথায়। বান্ডেল শীট কোষের যে ক্লোরোপ্লাস্টটা, সেই ক্লোরোপ্লাস্টটা আকৃতিতে তুলনামূলক বড় হবে, আকৃতিতে তুলনামূলক কি হবে, বড় হবে। কে? বান্ডেল শীট কোষের ক্লোরোপ্লাস্টটা। আর মেসোফিল কোষের যে ক্লোরোপ্লাস্ট যেখানে বিক্রিয়াটা হবে, সেটা আকৃতিতে তুলনামূলক ছোট হবে, সেটা আকৃতিতে তুলনামূলক কি হবে, ছোট হবে, আকৃতিতে তুলনামূলক ছোট হবে। কার? মেসোফিল কোষের। প্রথম কথা, বান্ডেল শীট কোষের মধ্যে আবার একটা ঝামেলা হবে, গ্রানা থাকার কথা না, গ্রানাম চাকতি, যেরকম গ্রানাম চাকতি থাকে না, যে গ্রানাম চাকতি থাকে না, গ্রানাম থাইলাকয়েড দিয়ে থাকে, যে গ্রানাম চাকতি, এই গ্রানাম চাকতি ঠিকঠাক তৈরি হবে না, এরা ঠিকঠাক থাকবে না। এদের বদলে কি থাকবে? এদের বদলে শুধুমাত্র ল্যামেলি গুলা তুমি পাবা, শুধুমাত্র কি পাবা, ল্যামেলি গুলা পাবা, চাকতি গুলা তুমি ঠিকঠাক পাবা না, শুধু কি পাবা, ল্যামেলি পাবা। গ্রানাম তুমি ঠিকঠাক ভাবে পাবা না, ঠিক আছে? কিন্তু মেসোফিল কোষ সে ছোট থাকলেও সে পরিপূর্ণভাবে তৈরি, তার মধ্যে তুমি গ্রানাম সুন্দরভাবে পাবা, গ্রানাম গুলো তুমি তার মধ্যে খুব সুন্দরভাবে পাবা, ঠিক আছে? আর এদের স্ট্রোমার অংশটা বেশি থাকবে, স্ট্রোমা মানে বাইরের জায়গায়, এদের স্ট্রোমার অংশটা কম থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম, সিফোর উদ্ভিদে, এখন বলো সিফোর উদ্ভিদে কয় ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? এখন এই প্রশ্নের উত্তরটা দাও, সিফোর উদ্ভিদে কয় ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, এটা বলো। বলো বলো বলো, সিফোর উদ্ভিদে কয় ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়? 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এই লাইনটা আগের দিন বলছিলাম মনে হয়, অনেকেই মুখস্থ করে না বুঝা, যে সিফোর উদ্ভিদে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এখন কি ক্লিয়ার? সিফোর উদ্ভিদে 2 ধরনের কোষই আছে, বান্ডেল শীট কোষ আর মেসোফিল কোষ। 2 কোষের ক্লোরোপ্লাস্ট সেম না, তাহলে বান্ডেল শীট কোষের ক্ষেত্রে মনে রাখবা ক্লোরোপ্লাস্ট ছোট, আর গ্রানাম সুগঠিত নয়। মেসোফিল কোষের ক্ষেত্রে মনে রাখবা ক্লোরোপ্লাস্ট সুগঠিত, আর গ্রানাম, ক্লোরোপ্লাস্ট ছোট না, ক্লোরোপ্লাস্ট কি লিখলাম, এখানে ক্লোরোপ্লাস্ট ছোট, এখানে তো ক্লোরোপ্লাস্ট বড় ছিল, ভুল লিখছি, এখানে ক্লোরোপ্লাস্ট ছোট, আর গ্রানাম সুগঠিত, এই জন্যই আমাদের একটা অপশন আছে যে 2 রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, সিফোর উদ্ভিদে 2 রকমের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। মুখস্থ করো না, বুঝে পড়ো, ঠিক আছে? তো আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা এই 2 রকমের ক্লোরোপ্লাস্টকে একসাথে নিয়ে C4 সাইকেল শিখবো। বা তার আগে চলো আমরা কিছু জিনিস দেখি। এই যে আজকে অনেকে অধৈর্য হয়ে চলে গেছে, যারা অধৈর্য চলে গেছে, সুন্দর জিনিস মিস করবে, আমার কি দোষ?
আমার কোনো দোষ? এটা কি আমার দোষ? থাকো না কেন? দেখো, আনসার করো, বলো। লুকায়িত পত্রন্ধ পাওয়া যায় কোন উদ্ভিদে? কুমিল্লা বোর্ড 2021, ঢাকা বোর্ড 2019। আজকে তোমাদের দেখাই ছাড়বো বায়োলজি কত সহজ। এত করিন 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 জিনিস পড়ে পড়ে তোমাদের মাথা গরম হয়ে গেছে। এখন দেখো কত সহজ। শুক্রবার ক্লাস করার পরে সব সহজ হয়ে যায়। দেখো, লুকায়িত পত্রন্ধ পাওয়া যায় কোন উদ্ভিদে? লুকায়িত পত্রন্ধ, হাইড্রিলা জলজ উদ্ভিদ, কচুরিপানা জলজ উদ্ভিদ, শাপলা জলজ উদ্ভিদ। এদের লুকায় রাখার কি দরকার? করবি, করবি যে উদ্ভিদটা আছে, এই উদ্ভিদগুলা নরমালি এরা মরুজ উদ্ভিদ। মরুজ উদ্ভিদ, মরুজ রন্ধ্রে লুকানো থাকে, এটা লুকায়িত পত্ররন্ধ্র বলে। এই জন্য এটাকে কি বলে? লুকায়িত পত্ররন্ধ্র বলে। ঠিক আছে? তাহলে কোন উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায়? করবি উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায়, কারণ সে মরু উদ্ভিদ। পাশাপাশি জেনে রাখো, পাইন, ক্যাকটাস, এই প্রত্যেকের ক্ষেত্রে লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায়, যাতে করে প্রশোধনটা কমে। প্রশোধন বেশি হলে তো গাছ মরে যাবে। আচ্ছা, এরপরে আমরা একদম শুরু থেকে যা যা পড়ছি সবগুলার দেখার চেষ্টা করতেছি। শুরু থেকে এখন পর্যন্ত যা যা পড়ে আসছি। দেখো, কতটি রক্ষী কোষ দ্বারা পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে? আমরা এটা সবাই জানি। রক্ষী কোষের সংখ্যা কত? রক্ষী কোষের সংখ্যা কত? দুইটা। ফোকাসে এত প্রবলেম করতেছে কেন? ওকে, তারপরে দেখো, এখানে পত্ররন্ধ্র চিত্র দিছে এবং সি দ্বারা চিহ্নিত করছে কাকে? গাট সেলকে বা রক্ষী কোষকে। চিত্রে সি চিহ্নিত অংশটি কি? রক্ষী কোষ। ভাই, এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন। ওকে, তারপরে আসো, লুকায়িত পত্ররন্ধ্র কোথায় দেখতে পাওয়া যায়? মরুজ উদ্ভিদে। এটা কি আর বলার দরকার আছে? বলার দরকার আছে? এটা সবাই পারবো আমরা এটা। তারপরে এ দ্বারা বুঝাইছে গাট সেল, বি দ্বারা বুঝাইছে পত্ররন্ধ্র। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এ চিহ্নিত অংশের নাম কি? রক্ষী কোষ। এ চিহ্নিত অংশের নাম কি? বাচ্চা বাচ্চা পারবে, রক্ষী কোষ। চিত্রের বি চিহ্নিত অংশটির গঠন, বি চিহ্ন মানে পত্ররন্ধ্র, কি করে? পত্ররন্ধ্র গ্যাসের বিনিময় করে, ট্রু। উদ্ভিদকে শীতল রাখে, ট্রু। হ্যাঁ। সালোক সংশ্লেষণে কি করে? সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে, সালোক সংশ্লেষণে ভূমিকা রাখে, এটাও ট্রু। তাহলে 1 2 3 তিনটাই আনসার, 1 2 3 তিনটাই আনসার। আচ্ছা, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল থেকে দেখি কি প্রশ্ন আসে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কারণ কি? মূলচাপ, মূলের সাথে পত্ররন্ধ্রের কি সম্পর্ক? পত্ররন্ধ্র পাতায় ইমবাইবিশনের চাপ না, ধনাত্মক চাপ না, রক্ষী কোষের টার্গার প্রেসার, রক্ষী কোষের ভিতরের চাপ। আনসার হবে এ। রক্ষী কোষের কাজ, রক্ষী কোষে যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে, সে খাদ্য তৈরি করতে পারবে। সে কি করবে? খাদ্য তৈরি করবে। তারপরে উদ্ভিদের প্রশোধনের প্রধান অঙ্গ কি? উদ্ভিদের প্রধান প্রশোধনের প্রধান অঙ্গ কি? পত্ররন্ধ্র, পাতা বা পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে, স্টার্চ নিয়ন্ত্রণ করে, পিএইচ নিয়ন্ত্রণ করে। সোডিয়াম কি নিয়ন্ত্রণ করে? সোডিয়াম কি নিয়ন্ত্রণ করতে পারে? না, সোডিয়াম কয় না, পটাশিয়াম কয়। তাহলে আনসার হবে 1 আর 2। আনসার হবে 1 আর 2 ক। আনসার হবে 1 আর 2। প্রশোধনের কারণে কোষ বিভাজন ঘটে। হ্যাঁ, প্রশোধনের টানে কোষ বিভাজন হয়। হ্যাঁ তৌফিক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তৌফিক বলো। ক্লাস করতেছিলাম, বলো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপে পাঠাও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি ক্লাস, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাও। আমি ক্লাসটা শেষে 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে আমি দেখে রিপোর্ট দেখে বলতেছি কবে ধরা পড়ছে ডেঙ্গু।
ওকে, তারপরে কোষ বিভাজন ঘটবে, খাদ্যরস উপরে উঠতে সাহায্য করবে, এটাও হবে। পানি শোষণ ঘটবে, তিনটাই হবে, তিনটাই হবে, তিনটাই আনসার। উদ্ভিদের পত্ররন্ধ্র প্রসাধনের প্রধান অঙ্গ, ট্রু। বিষমপৃষ্ঠ পাতা নিম্ন ত্বকে থাকে, এটাও ট্রু। নিচের ত্বকে থাকে, নিচের ত্বকে থাকে। দেখো, এটা কি কারোর মুখস্থ করা লাগবে যে বিষমপৃষ্ঠ পাতা নিম্ন ত্বকে থাকে? এটা কি কোনো বান্দারের মুখস্থ করা লাগবে? এতবার দেখাইছি। দেখছো ভিজুয়াল লার্নিং কি জিনিস? প্রশোধনের কারণে কোষ বিভাজন কেমনে হয় ভাইয়া? প্রশোধনের টানে যখন পানি আসবে, পানির যখন স্রোত তৈরি হবে, ওই পানির স্রোতের কারণে কোষ বিভাজনের ফ্লোটা বাড়বে। সমাঙ্গ পৃষ্ঠ পাতার উভয় ত্বকে থাকে। তাহলে তিনটাই আনসার। দেখছো, তাহলে বারবার দেখলে দেখতে 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 অনেক জিনিস মুখস্থ হয়ে যায়, মুখস্থ করা লাগে না। কোষ বিভাজন কেন হয় এটা আসলে তোমাদের যখন পড়াবো, খনিজ লবণ পরিশোষণ যখন পড়াবো তখন দেখবা, তখন বুঝবা কেন প্রশোধন হয়। ওটা তো পড়াই নাই এখনো। আধুনিক ধারণা অনুযায়ী পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার সঙ্গে কে জড়িত? পটাশিয়াম জড়িত, ট্রু। স্টার্চ জড়িত, ট্রু। আচ্ছা, ম্যালিক অ্যাসিড, এই ম্যালিক অ্যাসিডটাও জড়িত, ম্যালিক অ্যাসিডটাও কাজ করে, ঠিক আছে, ম্যালিক অ্যাসিডটা আপ ডাউন করে। তো এখানে আনসার তিনটাই হবে, আনসার তিনটাই। তোমাদের বই একটা জায়গায় লেখা আছে ম্যালিক অ্যাসিড লাগে, ঠিক আছে। আসো, পত্ররন্ধ্রীয় প্রশোধন। নিচের কোনটিতে বায়বীয় অংশের ত্বকে অবস্থিত দুটি বিশেষ কোষ দ্বারা বিশিষ্ট নিয়ন্ত্রিত ছিদ্রপথে রাত্রেবেলা খোলা থাকে? মানে হচ্ছে কার পত্ররন্ধ্র রাতে খোলা থাকে? কার পত্ররন্ধ্র রাতে খোলা থাকে? পাথরকুচি। পাথরকুচি পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে, ইজি পিজি। দেখো, এখানে একটা দুইটা, এটা ডায়াসাইটিক। আচ্ছা, পরেরটা যাওয়া লাগবে, এটা ডায়াসাইটিক, পরের পেজে যাইতে হবে। দেখো বলছে যে চিত্রের গঠনটি কেমন? আমি তো একটু আগে আনসার বলেই দিছি, ডায়াসাইটিক। আনসার বলেই দিছি, ডায়াসাইটিক। চিত্রের গঠনের নিচের কোন যৌবনিক প্রক্রিয়া অংশগ্রহণ করে? মানে ওই পত্ররন্ধ্রটা কোন কাজে অংশগ্রহণ করে? প্রশোধনে অংশগ্রহণ করে। পত্ররন্ধ্র মানে প্রশোধন। উদ্দীপ, আচ্ছা, পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতি দুটি কোষ দ্বারা পাতা বেষ্টিত সূক্ষ্ম ছিদ্রপথ দেখা যায়। এদের স্ফীত অবস্থায় উদ্ভিদের একটি গুরুত্ব সাহিত্য প্রক্রিয়া করে, মানে প্রশোধন এবং পত্ররন্ধ্রকে ইন্ডিকেট করা হয়েছে। উদ্ভিদের কোষ দুটির স্মৃতি অবস্থার সাথে জড়িত কে? ব্লু লাইট পত্ররন্ধ্র বেশি করে, রাইট। পটাশিয়াম আয়নে কোষে প্রবেশ করে, এটাও ট্রু। হাইড্রোজেন আয়ন বের হয়ে গেলে হয়, ট্রু। তিনটাই আনসার, তিনটাই আনসার। কোনটা সবগুলো হবে? আচ্ছা হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, একটা ভালো কথা বলছো। গঠনটি নিচের কোন যৌগনিক প্রক্রিয়া অংশগ্রহণ করে? সবগুলা হবে। ভালো একটা কথা বলছো। কে বলছো কথাটা? কারণ দেখো, সালোক সংশ্লেষণে কিন্তু পত্ররন্ধ্র লাগে, শ্বসনও পত্ররন্ধ্র লাগে, প্রশোধনে পত্ররন্ধ্র লাগে। তাহলে আনসারটা সবগুলো হবে এখানে। আনসারটা এখানে সবগুলো হবে, ঠিক আছে। আনসারটা কি হবে? সবগুলো। আনসারটা এখানে সবগুলো হবে, ঠিক আছে। ভালো একটা কথা বলছো। উদ্দীপকের সাহিত্যিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? মৌলজ উদ্ভিদে বেশি হয় না, মৌলজ উদ্ভিদে কম হয়। উদ্ভিদকে শীতল রাখে, এটা সঠিক। তাপ বাড়লে প্রক্রিয়াটি হ্রাস পায়, দেখছো ওই জায়গা থেকে, প্রভাবক থেকে আসে। তাপ বাড়লে প্রক্রিয়া বাড়বে। কম আর্দ্রতায় প্রক্রিয়াটি কমে যাবে না, আর্দ্রতা কম থাকলে বাতাসে পানি কম থাকবে, বাতাসে পানি কম থাকলে পানি বেশি বের হবে। এটাও ভুল। তাহলে আনসারটা উদ্ভিদকে শীতল রাখে, আনসারটা উদ্ভিদকে শীতল রাখে। আচ্ছা, চিত্রের পি অংশটার নাম কি? পত্ররন্ধ্র। পিটার নাম কি? পত্ররন্ধ্র। আচ্ছা, এগুলো তো দেখলামই আগাই। গ্রীষ্মকালে রাতে বৃষ্টি না হওয়া সত্ত্বেও ভোরবেলা ঘাস, কচু ইত্যাদি উদ্ভিদের পাতায় বিন্দু বিন্দু পানি জমে, যা বেলা বাড়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। উদ্ভিদের উদ্ভিদ সময় জমাকৃত পানি কোন অংশ থেকে বের হয়? বলো, কোন অংশ থেকে বের হয়? পানি পত্ররন্ধ্রকে বলছে, পানি পত্ররন্ধ্র, হাইড্রাথট, হাইড্রাথট বা পানি পত্ররন্ধ্র। উক্ত পানি অদৃশ্য হওয়ার কারণ কি? দ্রুত বাষ্প হয়ে যায়, এজন্য অদৃশ্য হয়ে যায়। সালোক সংশ্লেষণের কারণে ব্যবহৃত হয়ে যায়, ট্রু। অন্তঃবিসর্বনে কোষে প্রবেশ করে, না। দেখো, সালোক সংশ্লেষণে তো পানি ব্যবহার হবে না, সালোক সংশ্লেষণে তো আর এই পানি ব্যবহার হবে না। অন্তঃবিসর্বনে কোষে যায় না। দেখো, এখানে বলছে যে পানিপত্ররন্ধ্র হয়ে যে পানিটা বের হয়, এটা গ্যাস আকারে বের হয়ে যায়, এটা গ্যাস আকারে বের হয়ে যায়। এই জন্য এটাকে পরে আমি আর দেখি না, ঠিক আছে। তো 2 নম্বর অপশন যেটা বলছে সালোক সংশ্লেষণে ব্যবহার, না, সালোক সংশ্লেষণে ব্যবহার হয় না। সালোক সংশ্লেষণে মূল থেকে পানি ব্যবহার হয়, এই পানি ব্যবহার হয় না। আনসারটা শুধু ক হবে, শুধু ক, শুধু ক। একদিন সিমি পলিথিন ব্যাগ দিয়ে একটি পাত্রে উদ্ভিদকে ঢেকে রাখলো, কিছু সময় পর সে লক্ষ্য করলো পলিথিন ব্যাগে ঘামের মতো পানি জমা হয়েছে। এটা তোমাদের কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখাইছিলাম, মনে আছে? কিসের এক্সপেরিমেন্ট এটা?
প্রশোধনের এক্সপেরিমেন্ট। কিসের এক্সপেরিমেন্ট? প্রশোধন। তাহলে আনসারটা হবে প্রশোধন। উল্লেখিত পদ্ধতি নিয়ন্ত্রণ করে প্রধানত নিচের কোনটি? রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে। কে আর কবে রক্ষী কোষ নিয়ন্ত্রণ করে? আদর্শ সালোক সংশ্লেষণ থেকে দেখি নিচের কোনটি বিজারিত? এখন তোমাদের বলতে হবে এটা আনসার। এটা না পারলে থাবড়ামু ধইরা। স্টেট বোর্ডের প্রশ্ন। কোনটি বিজারিত? যার কাছে হাইড্রোজেন থাকবে, যার কাছে হাইড্রোজেন থাকবে সেই বিজারিত। যার কাছে হাইড্রোজেন থাকবে সেই কি বিজারিত। তাহলে আনসার NADHH+। নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলে? 10/2019 সাল। ATP। পানির ফটোলাইসিসের জন্য কোনটি প্রয়োজন? একটু আগে বলে আসছি কথাটা। পানির ভাঙনের সময় ম্যাঙ্গানিজ 2+ আয়ন লাগে। কোন আয়ন লাগে? ম্যাঙ্গানিজ 2+ আয়ন লাগে। ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম না, ম্যাঙ্গানিজ 2+। দেখো, জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবুলোজ 5 ফসফেটে রূপান্তরিত হতে এই অংশে কোন এনজাইম? মনে আছে? জাইলুলোজ থেকে রাইবুলোজ 5 ফসফেট, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত রাইবুলোজ 1+20 ফসফেট, একদম শেষের বিক্রিয়াটা, স্মৃতি চক্রের একদম শেষের বিক্রিয়াটা কি? ইপিমার। কি? ইপিমার। ইপিমারেজ এনজাইম লাগে। কি এনজাইম লাগে? ইপিমারেজ এনজাইম লাগে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করে? কি তৈরি করে কার্বন ডাই অক্সাইড বিজারিত করে? হলিক্রস কলেজের প্রশ্ন। কি তৈরি করে রে ভাই? শর্করা তৈরি করে। বাচ্চা বাচ্চা জানে, বাচ্চা বাচ্চা জানতা হ্যায়। চলো পরে যাই। ও কই গেল? এটা আমি হচ্ছে লেকচার টেস্ট পেপার থেকে নিছি এগুলো, ঠিক আছে? টেস্ট পেপার একটা কিনলেই হলো। আর দেখো কোনটা হিলের বিক্রিয়া? না পারলে থাপড়ামু। একটু আগে পড়াইছি, একটু আগে পড়াইছি। রাজশাহী বোর্ডের প্রশ্ন। কোনটা হিলের বিক্রিয়া বল? প্রথমে হিল, তারপরে ভ্যান নীল, তারপরে রুবেন কামেন। প্রথমে হিল কি করছে? অজৈব জারক ব্যবহার করছে। কোনটা হিলের বিক্রিয়া? প্রথমটাই হিলের বিক্রিয়া। এটা রুবেন কামেন বিক্রিয়া, আর এটা হচ্ছে ভ্যান নীলের বিক্রিয়া। তো শ্বসনের প্রশ্ন, শ্বসনের প্রশ্ন এখানে দিয়ে রাখছে কেন? আচ্ছা, পানি, কার্বন ডাই অক্সাইড, পানি, এটা অক্সিজেন। তীর চিহ্ন মানে বুঝবো অক্সিজেন, তীর চিহ্ন মানে বুঝবো অক্সিজেন। এক্স মানে হচ্ছে গ্লুকোজ, এন্ড ওয়াই, ওয়াই মানে অক্সিজেন। ওয়াই এর ক্ষেত্রে আলোক নিরপেক্ষ অধ্যায় উৎপন্ন হয়। আলোক নিরপেক্ষ অধ্যায় উৎপন্ন হয়? অক্সিজেন কি আলোক নিরপেক্ষ অধ্যায় উৎপন্ন হয়? না। উপজাতি হিসেবে ট্রু। উৎস হলো পানি, ট্রু। তাহলে আনসার হবে 2 আর 3। আনসার হবে 2 আর 3। আনসার হবে 2 আর 3। উদ্দীপকের আলোকে উদ্দীপকের বিক্রিয়া নির্দেশিত এক্স হলো এক্স। এক্স কে? এক্স হচ্ছে শর্করা, এবং শর্করা হচ্ছে মনোস্যাকারাইড। গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, এক শর্করা। সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, আর স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড। মনে রাখবা, এটা আসলে অন্য চ্যাপ্টারের প্রশ্ন মিলাই করছে, কোষ প্রশ্ন। আচ্ছা দেখি, উদ্ভিদের সালোকসংশ্লেষণ একটি অপরিহার্য প্রক্রিয়া, কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয় উদ্ভিদ তা সরাসরি গ্রহণ করতে পারে না, অর্থাৎ গ্লুকোজ উদ্ভিদ সেটা সরাসরি নিতে পারে না। এখানে তৈরি করতে প্রথম উপাদানটি পরবর্তী দুটি পৃথক উপাদানে পরিণত হয়, অর্থাৎ প্রথমে গ্লুকোজ হয়, গ্লুকোজ পরে ইউডিপি গ্লুকোজ, এডিপি গ্লুকোজ, স্টার্চ আর সুক্রোজ, স্টার্চ আর সুক্রোজ। দেখছো কেমনে পাঠাইছে প্রশ্নটা? পড়ানোর সময় বলছিলাম না এরকম একটা প্রশ্ন আসছিল বোর্ডে? বলছিলাম কিনা? বলছিলাম। আজকে পড়ানোর শুরুতে রাজশাহী বোর্ডের প্রশ্ন এটা। উদ্দীপক উল্লিখিত ক্লোরোপ্লাস্টে প্রথমটি তৈরি হয়। প্রথমে কোন উপাদানটি তৈরি হয়? প্রথমে গ্লুকোজ তৈরি হয়। প্রথমে গ্লুকোজ তৈরি হয়। প্রথমে কি তৈরি হয়? গ্লুকোজ। গ্লুকোজ পরে ভাঙা তারপরে হচ্ছে অন্য কিছুতে পরিণত হয় আর কি। আর যদি প্রশ্নটা এভাবে করে যে গ্লুকোজ কিসে রূপান্তরিত হয়, তাহলে প্রথমে স্টার্চে রূপান্তরিত হয়। যদি বলে যে প্রথমে কোন উপাদান তৈরি হয়, তাহলে গ্লুকোজ। গ্লুকোজ তারপরে কিসে পরিণত হয়, মানে প্রথম উৎপাদন কোনটা, দুটার মধ্যে কোনটা? প্রথমে স্টার্চ তারপরে সুক্রোজ। প্রথমে স্টার্চ তারপর সুক্রোজ। উদ্ভিদ উপাদানটি পরিবর্তনের পর যে দুটি উপাদানে পরিণত হয় তার বৈশিষ্ট্য: একটি রিডিউসিং সুগার, একটি নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং এর একটি অংশ চর্বি ও আমিষে পরিণত হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে যে দুটোয় পরিণত হয়, যে দুটোয় পরিণত হয় প্রথমে কি তৈরি হয়? প্রথমে গ্লুকোজ তৈরি হয়। প্রথমে গ্লুকোজ তৈরি হয়, তারপরে স্টার্চ আর সেলুলোজে পরিণত হয়, রাইট? স্টার্চ আর সুক্রোজে পরিণত হয়। তাহলে প্রথম যদি গ্লুকোজ তৈরি হয়, তাহলে পরবর্তীতে যে উপাদানটা তৈরি হয়, পরবর্তীতে উপাদান সুক্রোজ আর হচ্ছে স্টার্চ, দুটোই নন রিডিউসিং। দুটোই নন রিডিউসিং। আচ্ছা যাও, এটা বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলো কোষ রসায়নের প্রশ্ন, তোমাদের এটা আসবে না, তোমরা বুঝবা না। বাদ 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 বাদ। রিডিউসিং নন রিডিউসিং তোমাদের এখন বুঝায় লাভ নাই, এগুলো পরীক্ষা আসবেও না।
রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, কোষ শ্বসনের প্রশ্ন, এটা বাদ দিই, পাগল হয়ে যাবে এগুলো দেখলে। আসো, কোন আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ করিতে হয়? কোন আলোতে সব থেকে বেশি বলো কোনটা? কতবার আসছে? ঢাকা বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড 21, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 17, যশোর বোর্ড 15, কুমিল্লা বোর্ড 15। লাল। কোনটা? লাল। নিচের কোনটি নীল বর্ণের রঞ্জক পদার্থ? বলো কোনটা নীল? কোনটা নীল? ক্যারোটিন কমলা, ফাইকোএরিথ্রিন, এরিথ্রো মানে লাল, এরিথ্রোসাইটিক লাল, জ্যান্তোফিল হলুদ, তাহলে আনসার ফাইকোসাইন। সায়ান মানে নীলাভ সবুজ বা নীল। সালোক সংশ্লেষণের সময় বর্ণের কোন আলোকগুলো বেশি ব্যবহৃত হয়? বলো। রাজশাহী বরিশাল বোর্ডের প্রশ্ন, বেনিকলা, বেনিকলা, এই যে এটা বেনিকলা, বেনিকলা। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উষ্ণায়ন কমবে, বিশ্ব উষ্ণায়ন তাপমাত্রা কমবে, কোনটা? সালোক সংশ্লেষণ বাড়লে তাপমাত্রা কমবে, কোনটার ফলে হবে? ক্লোরোপ্লাস্ট বাড়লে। কোনটা বাড়লে? ক্লোরোপ্লাস্ট বাড়লে। ক্লোরোপ্লাস্ট বাড়াও বিশ্ব উষ্ণায়ন কমে যাবে। এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোলাইসিস না, ফটোলাইসিসে এটিপি লাগে না, ফটোলাইসিসে পানি ভাঙে, এখানে এটিপি তৈরির প্রক্রিয়া না। ফটোফসফোরাইলেশন, হ্যাঁ ফটোফসফোরাইলেশন, এটা এটিপি তৈরির প্রক্রিয়া। ফটো মানে ফসফেট যুক্ত হচ্ছে। ফটো সিস্টেম, আনসার তো শুধু 2, আনসার শুধু 2, ভুল। এডিপির সাথে ফসফেট থেকে এটিপি এই বিক্রিয়া সংঘটিত হয়, কোথায় হয়? সাইটোপ্লাজমে হয় না? দেখো তো, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, এটা সাইটোপ্লাজমে হয়। মাইটোকন্ড্রিয়াতে হয়, ক্লোরোপ্লাস্টে হয়। কারণ আমরা ক্লোরোপ্লাস্টে এটিপি সিনথেসিস পাইছি, মাইটোকন্ড্রিয়াতে এটিপি সিনথেসিস আছে, গ্লাইকোলাইসিসও এটিপি তৈরি হয়। তাহলে এটা তিনটার মধ্যেই হয়। আনসার 1 2 3, আনসার 1 2 3। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত হয়, সালোক সংশ্লেষণে পানি উৎপাদিত হয়, অক্সিজেন উৎপত্তি হয়। তাহলে আনসার 2 আর 3, আনসার 2 আর 3, আনসার 2 আর 3। আচ্ছা, আমরা আলোক পর্যায়ে চলে যাই, আলোক নির্ভর পর্যায়ে চলে যাই, আলোক নির্ভর পর্যায়ে চলে যাই। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে তোর মেসেঞ্জারে একটা রিপোর্ট পাঠাইছি, একটু দেখ তো। মেসেঞ্জারে একটা রিপোর্ট পাঠাইছি, একটু দেখ না। ওর মনে প্লাটিলেট কাউন্ট একদমই কম, 35,000-এ নেমে গেছে। 35,000 হসপিটালাইজেশন লাগবে। সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে সংঘটিত হয়, আলোক পর্যায়ে সংঘটিত হয় কোথায়? থাইলাকয়েডে। কোথায় হয়? আলোক পর্যায়, আলোক পর্যায়, আলোক পর্যায়, থাইলাকয়েডে। আলোক পর্যায় কোথায়? আলোক পর্যায়, আলোক, আলোক পর্যায়, হ্যাঁ আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় কই হবে? থাইলাকয়েডে হবে। বাচ্চা বাচ্চা জানে। আলোক নির্ভর পর্যায় কোথায় হবে? থাইলাকয়েডে হবে। পিগমেন্ট সিস্টেম 1 মানে ফটো সিস্টেম 1 এর কোন ক্লোরোফিল থাকে? 1 এ কত? P700, 1 এ কত? P700 মনে আছে? P700। ফটো সিস্টেম 1 এ P700, ফটো সিস্টেম 2 তে P800, 860। কি ভুলভাল বলতেছো? পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টিতে কোনটি ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম। এটা ডাইরেক্ট বইয়ের কথা। ক্লোরোফিল অণু তৈরি করতে গেলে ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন লাগে, এটা ডাইরেক্ট বইয়ের লাইন। আমি পড়ানোর সময় বলছিলাম ম্যাগনেসিয়াম লাগবে, পড়ানোর সময় বলছিলাম কয়েকবার। আসো, আচ্ছা, পাতায় উৎপাদিত সূর্যালোকে কত পার্সেন্ট ক্লোরোপ্লাস্ট শোষণ করে? 83% শোষণ করে। এটাও তোমাদের বলছিলাম যখন আলোক বর্ণালী পড়াইছিলাম। আলোক বর্ণালী যখন পড়াইছিলাম তখন বলছিলাম 83% শোষণ করে। দিনের বেলা আলোক বর্ণালীর কোন অংশ রক্ষী কোষের রিসেপ্টরকে উদ্দীপিত করে? এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, মানে এখানের প্রশ্ন না। এটা রক্ষী কোষকে রিসেপ্টর করে হচ্ছে নীল। আলোক নিরপেক্ষ পর্যায়ে স্টোমাতে, আর আলোক নির্ভর পর্যায়ে থাইলাকয়েডে। দেখো ভালো করে খেয়াল করো উদ্দীপকটা। এক্স থাইলাকয়েডে ঢুকছে। এক্স কি হইতে পারে? কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, পানি হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আর উপর থেকে আসতেছে, তার মানে হচ্ছে আলো বুঝাইছে। ওয়াই তৈরি হইছে, ওয়াই হচ্ছে এনএডিপি H2 আর এটিপি, স্মৃতি চক্রে গেছে কার্বন ডাইঅক্সাইড এবং জেড, আবার এখানে ঢুকছে, আবার এখানে ফেরত আসছে, স্মৃতিচক্র থেকে এখানে ফেরত আসছে। আচ্ছা, তাহলে ওয়াই দিয়ে আমরা এনএডিপি H2 কে ধরতে পারি,
স্মৃতিচক্র থেকে এমন কি জিনিস যেটা এক্স এর কাছে ফেরত আসতেছে? এমন কোন জিনিস যেটা স্মৃতিচক্র থেকে এক্স এর কাছে ফেরত আসতেছে? জেড কোনটা হতে পারে বলো? আচ্ছা আমি প্রশ্নটা দেখি। উদ্দীপকের চিত্রে এক্স অংশের ক্ষেত্রে কি প্রযোজ্য? এক্স পানির ফটোলাইসিস হয়, ট্রু। থাইলাকোয়েডে পানির ফটোলাইসিস হয় প্রথমে, কারণ আলোক নির্ভর পর্যায়ে। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় না, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় না। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে এইখানে এসে পরিণত হয় যখন তুমি গ্লুকোজ পাবা। সৌরশক্তিকে রাসায়নিক শক্তি এখানে পরিণত করা হয় যখন তুমি গ্লুকোজ পেয়ে যাবা। সূর্যালোকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি মানে কি? গ্লুকোজ, রাসায়নিক পদার্থ। পানি ভেঙে এগুলো তৈরি হয়, এটা ট্রু। তাহলে আনসার 1 আর 3, আনসার 1 আর 3, আনসার 1 আর 3, আনসার 1 আর 3। ঠিক আছে, এক্স হচ্ছে থাইলাকোয়েড। তারপরে দেখি কি বলছে। উদ্দীপকে ওয়াই এবং জেড এর সংযোগ স্থলে স্থলে যথাক্রমে কে হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াই আর জেড এর মধ্যে কে থাকবে? এনএডিপি এইচ টু আর এনএডিপি। এ দেখো, এক্স থেকে এনএডিপি বের হইছে, এনএডিপি এইচ প্লাস বের হইছে, সেটা আবার এনএডিপি আকারে ফেরত গেছে। আবার এনএডিপি এইচ প্লাস বের হইছে, এনএডিপি আকারে ফেরত গেছে। তাহলে এনএডিপি এইচ প্লাস এবং এনএডিপি, এনএডিপি এইচ প্লাস এবং এনএডিপি। ঠিক আছে, এনএডিপি এইচ প্লাস এবং এনএডিপি, অথবা এটিপি এডিপি, অথবা এটিপি এডিপি। ঠিক আছে, ওয়াই দিয়ে বের হইছে, জেড দিয়ে ঢুকছে, তাহলে ওয়াই দিয়ে এনএডিপি এইচ টু বের হইছে আর এনএডিপি ঢুকছে। এইসব আনসারে ভুল দেওয়া, এইসব আনসার দেখো না, আনসারে ভুল দেওয়া আছে, নিজের মাথায় চিন্তা করো। হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওটা তো তৌফিক আছে না আমাদের, তৌফিকের আব্বু আর কি। হুম, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমাদের কি সিট আছে? হ্যাঁ, ওর বাসা মুগদার কাছে, ওর বাসা ওইখানেই। এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানাই দিই। দেখো, স্মৃতিচক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী যৌগটি কত কার্বন বিশিষ্ট? স্মৃতিচক্রে কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? রাইবোলোস 1,5,5 বিসফসফেট গ্রহণ করে। রাইবোলোস 1,5 বিসফসফেটে কার্বন কয়টা? কত? স্মৃতিচক্রে কার্বন ডাই অক্সাইড গ্রহণ কে করে? রাইবোলোস 1,5 বিসফসফেট করে। রাইবোলোস 1,5 বিসফসফেটে কার্বন কয়টা? 5টা। কেলভিন চক্রে বায়ুস্থ কার্বন ডাই অক্সাইড ক্লোরোপ্লাস্টের স্টোমাতে প্রবেশ করে কয় কার্বন মিশ্র যৌগের সাথে যুক্ত হয়? 5 কার্বন মিশ্র যৌগের সাথে যুক্ত হয়। স্টোমাতে প্রবেশ করে কয় কার্বন মিশ্র যৌগের সাথে যুক্ত হয়? 5 কার্বন মিশ্র যৌগের সাথে যুক্ত হয়, অর্থাৎ রাইবোলোস 1,5 বিসফসফেট। ট্রাইকার্বক্সিলিক চক্র, এটা না, ট্রাইকার্বক্সিলিক চক্র এখন আমরা যাই নাই। ট্রাইকার্বক্সিলিক চক্র হচ্ছে শ্বসনের। স্মৃতিচক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কোনটি? রাইবোলোস 1,5 বিসফসফেট। দেখো, একই জায়গা থেকে কয়বার প্রশ্ন আসছে। আচ্ছা, এই যে এতগুলো প্রশ্ন যে সলভ করলাম, কিছু প্রশ্ন আউট অফ টপিক, আউট অফ সিলেবাস, ওইগুলা বাদে কোনো কঠিন প্রশ্ন এখন পর্যন্ত পাইছো? এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন, কিন্তু সবগুলো বোর্ডের প্রশ্ন। কোনো কঠিন আজ পর্যন্ত পাইছো? এগুলো কঠিন লাগছে? আচ্ছা দেখো, সি3 কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কি ভাই? অস্থায়ী কিটো অ্যাসিড, সরি স্থায়ী পদার্থ থ্রিফসফোগ্লিসারিক অ্যাসিড, থ্রিফসফোগ্লিসারিক অ্যাসিড, থ্রিফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম স্থায়ী পদার্থ। কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কে? স্মৃতি চক্রে কার্বন ডাই অক্সাইড কে নেয়? রাইবোলোস বিসফসফেট, এই যে আরইউবিপি। কার্বন ডাই অক্সাইড কে গ্রহণ করে? আরইউবিপি গ্রহণ করে, আরইউবিপি। হ্যাঁ তৌফিক, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোথায় এখন? কোন হাসপাতালে? কোথায় করছো, কোথায় করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসপাতালে ভর্তি হয়েছে কবে? আচ্ছা, মুগদা মেডিকেলে করতে পারতা, মুগদা মেডিকেলে খোঁজ নিছিলা? আচ্ছা, এখন এখানে ট্রিটমেন্ট কেমন? হুম, এটা সব জায়গায়, কিন্তু মুগদা মেডিকেলে ডেডিকেটেড ভাবে আর কি, মানে ডেঙ্গুর হসপিটাল আছে, বুঝছো? এই জন্য আর কি বললাম। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি রবিন ভাইয়ের নাম্বারটা দিচ্ছি, তুমি একটু ওর সাথে কথা বলো, ঠিক আছে? হ্যাঁ, ও তোমাকে হচ্ছে মুগদা মেডিকেলে যদি যাওয়া লাগে বা ফার্দার কি করা লাগে সব তোমাকে ব্যবস্থা করে দিতে পারবে। ঠিক আছে, তুমি একটু তোমার হাতে কি কাগজ কলম আছে? আর আমি তোমাকে লিখে পাঠাচ্ছি, পাঠাচ্ছি, পাঠাচ্ছি।
ওটা কোষ শ্বসনের প্রশ্ন, বুঝছো? এই জন্য তোমরা বুঝবা না। ক্লোরোপ্লাস্টের কোথায় স্মৃতিচক্র সংঘটিত হয় বলো? কোথায় স্মৃতিচক্র হয়? স্মৃতিচক্র আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে, তাহলে অবশ্যই কোথায় হবে? স্ট্রোমাতে হবে। কোথায় হবে? স্ট্রোমাতে হবে। কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কয় কার্বন বিশিষ্ট? প্রথম স্থায়ী পদার্থ স্মৃতিচক্রের 3 কার্বন বিশিষ্ট। ময়মনসিংহ গত বছরের প্রশ্ন। সালোক সংশ্লেষণে কার্বন বিলয়নের দুটি পথ রয়েছে, যথা কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র বা সি4 চক্র। উভয় চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। উদ্দীপকের প্রথম চক্রে কার্বন ডাই অক্সাইড আত্তীকরণ কোন এনজাইম ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইডকে রিসিভ করে কোন এনজাইম? রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত করে কোন এনজাইম? রুবিস্কো। কে? রুবিস্কো। রুবিস্কো। ঠিক আছে? রাইবোলোজ বিসফসফেট কে যুক্ত করার এনজাইম। আসো তারপরে উদ্দীপকের দ্বিতীয় চক্রটি প্রথম চক্র থেকে উন্নত। আচ্ছা, এটা আমরা এখনো পড়াই নাই, সি4 সাইকেল আমরা এখনো যাই নাই। শিক্ষক ক্লাসে স্মৃতিচক্র পড়ানোর এক পর্যায়ে বললেন, তীব্র আলো উচ্চ তাপমাত্রায় চক্রটি বন্ধ হয়ে যায়, তখন অন্য একটি বিশেষ প্রক্রিয়া হয়। তীব্র আলো উচ্চ তাপমাত্রা, কোন প্রক্রিয়া হয় বলো? কোন প্রক্রিয়া হয়? বন্ধ হয়ে গেছে, কার্বন ডাই অক্সাইড পাচ্ছে না, কোনটা? ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন। উদ্ভিদের বিশেষ প্রক্রিয়াটি কোথায় হয়? আচ্ছা, কোন বোর্ডের প্রশ্ন এটা? সিলেট বোর্ডের প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, ক্লোরোপ্লাস্ট, তিনটার মধ্যেই হয়। দেখছো? দেখছো প্রশ্নে কি আসে? কথা মিলছে আমার? আমার কথা মিলছে? পরীক্ষায় কি আসে? উদ্দীপকের আলোকে। আচ্ছা, রাইবোলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাই অক্সাইড অস্থায়ী কিটো অ্যাসিড। আচ্ছা, ওয়াইতে অস্থায়ী কিটো অ্যাসিড। উদ্দীপক লক্ষ্য করুন। আচ্ছা, কোন উদ্ভিদের ক্ষেত্রে হয়? সি3 উদ্ভিদ। সি3 উদ্ভিদ হচ্ছে আম, গম, ভুট্টা, এটা হচ্ছে সি4 উদ্ভিদ। এই জন্য বলছিলাম কোনটা সি3 কোনটা সি4 ভালো করে শিখে নাও। সি4 গুলো শিখে নাও। সি4 আছে, সি4 গুলো শিখে নাও। ওয়াই এর সাথে কোনো পানি যোগ করলে, আচ্ছা ওয়াই হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে পানি যোগ করলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেন বলছিলাম চক্রটা ভালো করে পড়তে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী যৌগ হিসাবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ও অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড দুটি ভিন্ন গতিপথ অনুসরণ করে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা সি3 এর ক্ষেত্রে আর অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডটা সি4 এর ক্ষেত্রে। আচ্ছা, উদ্ভিদগুলোকে প্রথম গতিপথ কার্বন ডাই অক্সাইডে যুক্ত করে কোন এনজাইম? দেখছো রুবিস্কো কতবার আসছে, একটাই ঘুরাই ফেরায়। বলছে যে প্রথমে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে এটা প্রথম চক্র, প্রথম চক্র মানে সিথি চক্র। তিনি কার্বন ডাই অক্সাইডকে কোন এনজাইম যুক্ত করে? রুবিস্কো এনজাইম যুক্ত করে। আর সি4 ক্ষেত্রে হচ্ছে ডিহাইড্রোজেনেজ এনজাইম যুক্ত করে। সি4 তো আমরা এখন চাই নাই। দ্বিতীয় গতিপথ অনুসারে, আচ্ছা দেখো তো উৎপাদনশীলতা বেশি। একটা কথা মনে রাখবা, সি4 উদ্ভিদে কিন্তু সালোক সংশ্লেষণ বেশি হয়। দুই ধরনের ক্লোরোপ্লাস্ট, মানে সি3 সাইকেল, সি4 আর সি3 একসাথে হয় সি4 এর মধ্যে। এই দেখো দুই ধরনের ক্লোরোপ্লাস্ট, অনেক বেশি তাপ নিতে পারে, বেশি ঘনত্বের কার্বন ডাই অক্সাইড না, কম ঘনত্বের কার্বন ডাই অক্সাইড করতে পারে। এই কথাগুলো আমি আজকে বলছি যে সি4 উদ্ভিদে কম কার্বন ডাই অক্সাইড লাগে। সি4 উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আছে এবং সি4 উদ্ভিদে অনেক বেশি সালোক সংশ্লেষণ হয়, কারণ এখানে ঠিক আছে, এবং বেশি তাপমাত্রায় চলতে পারে ওইটা। তাহলে দেখো 1 আর 2 আনসার। দেখছো আজকের পড়া থেকে যে দেখো দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান, এর মানেটা কি এখন বুঝতে পারছো? দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান এই কথার অর্থটা কি বুঝতে পারছো কি? কেন দুই ধরনের ক্লোরোপ্লাস্ট বলো তো? মেসোফিল আর বান্ডেল শীথ। এরপরে সি4 এ চলে যাবে। সি4 এ আমাদের যায় কাজ নাই, সি4 আমরা এখনো পড়ি নেই। আমরা নাই আর কিছু। তাহলে এখন বলো, তারপরে বলো কি কঠিন? তোমাদের বোর্ড প্রশ্ন সলভ করালাম আজকে এমসিকিউ। শোনো, আমি তোমাদের অনেক কিছুই পড়াই, কঠিন লাগতে পারে। হ্যাঁ সাকিব, ওয়ালাইকুম আসসালাম। এই তো রে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে মানে ক্লাস ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে, কি শেষ করে ফেলছি। একটা মিনিট, ঠিক আছে বাবারা, আল্লাহ হাফেজ, বিদায় নিলাম, দেখা হবে পরের ক্লাসে। সাকিব, যে জন্য আর কি মানে ফোন দিছিলাম আর কি, ওই যে হ্যাঁ 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 হ্যাঁ